আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট বিন্যাসের ক্লাস দিয়েছিলাম। আমাদের অলরেডি আসলে বিন্যাস ও সমাবেশে অধ্যায়টার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি যে জিনিসগুলো আসে তা হচ্ছে বিন্যাস। ওই বিন্যাসকে আমরা একেবারে তার কোনো কিছুই বাদ রাখি নাই, সব কিছু আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করে বলছি এবং হ্যাঁ, যথেষ্ট বড় একটা লেকচার হয়েছিল। তাও সবচেয়ে কাজের কথা হচ্ছে ওই লেকচারের ভিতরে আমরা সব কিছু গুছাই নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা বিন্যাসের ক্লাসে বলছিলাম বিন্যাস ও সমাবেশের বেসিক পার্থক্য কী। তো সমাবেশটা বিন্যাসের মতো এত বড় না, এটা একটু ছোটো, তবে তাও এই সমাবেশের মধ্যে যা যা আছে সব কিছু আমরা একই সাথে এখানে ব্যাখ্যা করব। তো প্রথমত আসি, আমরা তো আগেই বলছিলাম সমাবেশ মানে কি ভাইয়া, আমাদের আগে যেরকম বলতো বিন্যাসের মধ্যে কার আগে কে যাচ্ছে কার পরে কে যাচ্ছে এই সিকোয়েন্সটা ম্যাটার করে, বাট সমাবেশের ক্ষেত্রে সেই সিকোয়েন্সটা ম্যাটার করে না। যদি সিকোয়েন্সটা ম্যাটার না করে তখন সেটা হচ্ছে সমাবেশ। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, আমাদের এখানে 50 জন লোক আছে, 50 জন লোকে প্রত্যেকের সাথে করমর্দন করবে। করমর্দন মানে বুঝছো তো, হ্যান্ডশেক করবে। তাহলে 50 জন লোকে যদি প্রত্যেকের সাথে করমর্দন করে তাহলে তারা কত প্রকারে করমর্দন করতে পারে। তাহলে স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে, আমি এভাবে বলবো ভাইয়া 50 জন থেকে যে কোনো দুজন করমর্দন করবে। তাহলে আমি করমর্দন করার জন্য কয়জন করে নিব, দুজন করে দিকে। এই দুজনকে নিয়ে করমর্দন করাইলাম, এই দুজনকে নিয়ে করমর্দন করাইলাম। তাহলে এখন আমার আনসার হবে কি, আমার আনসার হবে 50 অথবা 50C2। আমি 50 জন থেকে দুজন করে বাছাই করলাম। এখন কোয়েশ্চেন হলো, এটা কি বিন্যাস নাকি সমাবেশ? দেখো, করমর্দন করব। এখন মনে করো আমি ওর সাথে করমর্দন করলাম। যেমন মনে করো ওইখানে আমরা দুই বন্ধু ছিলাম, আমি আমার বন্ধুর সাথে করমর্দন করলাম, আমার বন্ধু আমার সাথে করমর্দন করলো। দেখো, এটা আমার হাত, এটা আমার বন্ধুর হাত, দুইজনে করমর্দন করলো। তাহলে এটা হচ্ছে আমি আমার বন্ধুর সাথে করমর্দন করলাম, আমার বন্ধু আমার সাথে করমর্দন করলো। দুইটা কথা সেম না? তুই বাছাই করার সময় আমারে প্রথমে নিলা, আমার বন্ধুরে পরে নিয়ে করমর্দন করাইলা, আবার আমার বন্ধুরে প্রথমে নিলা, আমারে পরে নিয়ে করমর্দন করাইলা। অ্যাকচুয়ালি আসলে আমাদের দুইটা সেম কথা, অর্থাৎ কে আগে কে পরে সেটা কোনো ফ্যাক্ট না। অতএব করমর্দনের ক্ষেত্রে আমরা বলবো এটা বিন্যাস না, সেটা হচ্ছে আমাদের সমাবেশ। তাহলে আমাকে যদি বলা হয় 50 জন লোক থেকে, একটা ম্যাথও করে ফেললাম, 50 জন লোক থেকে 50 জন লোক কতভাবে নিজেদের মধ্যে করমর্দন করতে পারে। আনসার হচ্ছে 50C2। তাহলে আমাদের কতভাবে করমর্দন করতে পারে? 50C2 উপায়ে তারা করমর্দন করতে পারে। তাহলে এই যে এখানে সমাবেশের কনসেপ্টটা আসলো, এখানে সিকোয়েন্সটা ম্যাটার করতেছে না। তাহলে আমাদের যেখানে সিকোয়েন্স ম্যাটার করে না সেটা হচ্ছে আমাদের সমাবেশ। এখন আসো, এই সমাবেশের মধ্যে যদি আমরা যাই আমাদের কি পাবো? আমাদের সমাবেশ ছাড়াও এটার অল্টারনেটিভ যে জায়গায় কাজে লাগতে পারে, বলতে পারে বাছাই করা, বলতে পারে দল গঠন, বলতে পারে কমিটি গঠন, বলতে পারে টিম গঠন, বলতে পারে করমর্দন, বলতে পারে নিমন্ত্রণ। তুমি তোমার দুইজন বন্ধুকে নিমন্ত্রণ দিবা। তুমি মনে করো তোমার দুজন বান্ধবী আছে, একজন হচ্ছে সাদিয়া আর একজন হচ্ছে মিম। তুমি সাদিয়াকে আগে দাওয়াত দিবা নাকি মিমকে আগে দাওয়াত দিবে এটা কোনো ফ্যাক্ট না। তোমার বিয়েতে তুমি দাওয়াত দিবা, তুমি সাদিয়াকে কল করে দাওয়াত দিলে, মিমকেও কল করে দাওয়াত দিলে। দেখো, আগে সাদিয়া পরে মিম, আগে মিম পরে সাদিয়া, দুইটা কিন্তু সেম কথা, দাওয়াত তো পাইছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে নিমন্ত্রণের ক্ষেত্রে আমরা কি বলি, এটা হচ্ছে আমার সিকোয়েন্সটা ম্যাটার করে না। তার হচ্ছে ভ্রমণ করা, সরলরেখা অঙ্কন করা। সরলরেখা মানে অনেকগুলো বিন্দুকে যুক্ত করে কীভাবে সরলরেখা পাওয়া যায়, কর্ণ, ত্রিভুজ এর সংখ্যা ইত্যাদি এটসেট্রা আমরা আস্তে আস্তে দেখব। এবার আসো, আমাদের সমাবেশের যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে এটা আমরা গত ক্লাসেও দেখছিলাম, NCR = ফ্যাক্টোরিয়াল n/n - r ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে r ফ্যাক্টোরিয়ালটা বাদ দিলে এই বাকি যে অংশটা থাকে n ফ্যাক্টোরিয়াল / n - r ফ্যাক্টোরিয়াল, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় NFR, কারণ এটা হচ্ছে বিন্যাস। তাহলে আমরা বলতে পারি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত যে বিন্যাস, এই বিন্যাসকে r ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলে আমি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশটা পেয়ে যাব। স্বাভাবিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের NFR / r ফ্যাক্টোরিয়াল সমান NCR। তাহলে একটা শর্টকাট জেনে রাখো, গত ক্লাসে আমরা বলছিলাম, মনে আছে,
NPR কিভাবে বের করতে হয় তার সংক্ষিপ্ত নিয়ম বলছিলাম, সেই সংক্ষিপ্ত নিয়মে NPR বের করবা। দেখো আমরা গত ক্লাসে তোমাকে এটা বলছিলাম কি ভাইয়া, তোমাকে বলা হলো NP2, তাহলে তুমি এখানে বলতে পারবা n ইন্টু n মাইনাস 1, মানে কয়বার? 2 বার। তোমাকে বলা হলো NP3, তুমি বলতে পারবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, কয়বার? 3 বার। এখানে সি থাকলে কিন্তু এটা করতে পারবে না, এটা হচ্ছে ফি এর জন্য, পারমুটেশনের জন্য। এখন সমাবেশের ক্ষেত্রে কি করবো ভাইয়া? আমাকে পরীক্ষায় NP2 বললো না, আমাকে পরীক্ষা বললো NC2, তখন কি এটা হবে? না। তোমরা জানো বিন্যাস বের করে তাকে r ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলে কাজ শেষ। তাহলে আমি যখন NC2 করলাম, বিন্যাস হচ্ছে এটা, তাকে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলে আমি NC2 পেয়ে গেলাম। আগের শর্টকাট এখন কাজে লাগাই ফেলতেছি। আমার NP3 এর জায়গায় যদি আমি NC3 বের করি, তাহলে আমি জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। এর মানে বিন্যাসকে আমি r সংখ্যক জিনিস নিয়ে যখন আমি বিন্যাস করব, তাকে r ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলে আমি তার জন্য সমাবেশ পেয়ে যাব। তাহলে আমরা একটা শর্টকাট সূত্র শিখলাম। NC2 এর ক্ষেত্রে আমরা বলতে পারি NC2 যদি এটা NP2 হইতো, তাহলে আমি লিখলাম 2 বার n ইন্টু n মাইনাস 1, তাকে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। 3 বার লিখলাম, তাকে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম, যেহেতু সমাবেশ ভাগ করলাম। কারণ 3 বার লিখলে সেটা হচ্ছে বিন্যাস, 4 বার লিখলে সেটা হচ্ছে বিন্যাস, তাকে 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। এভাবে আমরা বিন্যাসের শর্টকাটটা দিয়ে সমাবেশও বের করে ফেলতে পারি খুব ইজি ওয়েতে, কারণ যেখানে ক্যালকুলেটর নাই সেখানে তোমাকে এই টেকনিকগুলো জানতে হবে। এবার আসো, এখানে আমাদের কয়েকটা সিম্পল জিনিস না জানলে নয়। NC0 এর মান হচ্ছে 1, এটা তোমরা জানো। NC1 এর মান হচ্ছে n, NCn এর মান হচ্ছে 1। এটা অনেকে কনফিউজড হয়ে যায়। দেখো গতদিন যখন পড়ছিলা NPn, ভাইয়া NPn এটার মান ছিল n ফ্যাক্টোরিয়াল, কিন্তু যখন তুমি NCn বের করবা তখন তো তাকে n সংখ্যক নিছো, তাহলে n ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবা, কাটাকাটিগুলো আনসার হয়ে যাচ্ছে 1। সো কনফিউজড হইও না, NPn এর মান কিন্তু n ফ্যাক্টোরিয়াল, বাট NCn এর মান হচ্ছে 1। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেককে নিয়ে বিন্যাস, মানে যতগুলো আছে সবাইকে নিয়ে বিন্যাস সংখ্যা কত? n ফ্যাক্টোরিয়াল। আর n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেককে নিয়ে সমাবেশেরটা কত? 1। অর্থাৎ সবাইকে নিলে একভাবেই নেওয়া যায়। আর বিন্যাস বলে যে না, কে আগে কে পরে সেটা ফ্যাক্ট, অতএব n ফ্যাক্টোরিয়াল প্রকারে। সো তোমাকে যদি বলা হয় 10টি ভিন্ন ভিন্ন বস্তু থেকে 10টাকেই নিয়ে বিন্যাস, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। 10টি ভিন্ন ভিন্ন বস্তু থেকে 10টাকে নিয়েই সমাবেশ, তাহলে হচ্ছে 1। তাহলে আমাদের সবাইকে নিলে এক প্রকারেই নেওয়া যায়, কারণ সবাইকে নিয়ে নিছি, এক্ষেত্রে সিকোয়েন্স ম্যাটার না। ওকে, এবার আসো, আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা বেশি বেশি কাজে লাগবে। যেমন মনে করো তোমার কোনো একটা জায়গায় আছে এরকম 10C8। আচ্ছা তুমি এখন আমাকে বলো 10C8 যে আছে, এটাকে আমি কি ওই যে যদি জেনারেল নিয়মে করতে চাই, তাহলে আমাদের বিন্যাস বের করা 8 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবো। এমনকি আমি 10 ইন্টু 9 ইন্টু এবার 8 বার লিখতে হবে না? হ্যাঁ, কিন্তু আমি 8 বার লিখবো না। কি করব দেখো, তার জন্য যেটা জানতে হবে তার নাম হচ্ছে সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ কি? এই যে NCrকে NCn-r লেখা যায়। এর মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ যে কথা, n সংখ্যক বস্তু থেকে n-r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশের সেম কথা, এই সমাবেশকে বলা হয় সম্পূরক সমাবেশ। অনেক সময় পরীক্ষায় বলতে পারে নিচের কোনটি সম্পূরক সমাবেশ। তাহলে সম্পূরক সমাবেশের ক্ষেত্রে মাথায় রাখবা, এখানে যদি r থাকে, এখানে থাকবে n-r, অর্থাৎ এক জায়গায় r, আরেক জায়গায় যদি n-r থাকে, দ্যাট মিনস তুমি বুঝে নিবে এটা হচ্ছে সম্পূরক সমাবেশ। তুমি বুঝে নিবে কি এটা হচ্ছে সম্পূরক সমাবেশ। এখানে আসো যে আমাদের সম্পূরক সমাবেশের সবচেয়ে সুবিধা হচ্ছে কি, 10C8 যে কথা, তাহলে আমরা 10C 10 থেকে 8 গেলে কত হয়? 2, এটাও সেম কথা। তাইলে দেখো এই 10C8টাকে ক্যালকুলেশন করা ইজি নাকি 10C2কে ক্যালকুলেশন করা ইজি? অবশ্যই 10C2। এই কারণে আমার বিভিন্ন ক্যালকুলেশনে আমরা এই সম্পূরক সমাবেশের কনসেপ্ট ইউজ করতে পারবো। দেখো বিন্যাসে কিন্তু তুমি এই কাজ করতে পারবে না, সমাবেশে পারবা। তাহলে 10C8কে আমরা 10C2 লিখতে পারি, এবং এটাকে এবার আমরা লিখবো 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটার মান যা আসবে এটার মানও তা আসবে। সো কনসেপ্ট ইজি হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমরা মাথায় রাখবো বিন্যাস সমাবেশ সম্পর্কে ক্লিয়ার বেসিক রাখতে হবে। এবার আসো, এখানে আমার NCr আছে ডিভাইড বাই NCr+1। NCr বলা যে কথা, NCn-r বলাও সেম কথা, আর NCr+1 আছে। যদি কখনো এরকম থাকে NN সেম, হ্যাঁ, NCr যে কথা NCn-rও সেম কথা, তো আমি ওই কারণে এটার মতো করে এটা লিখলাম।
তোমার মনে রাখার সুবিধাতে তোমরা বইতে পাবা এরকম এটা সমান হচ্ছে এটা, বাট আমি বলতেছি না, এটাকে তো আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ পারি। এখন হচ্ছে এই n মাইনাস আর আর প্লাস ওয়ান যেগুলো আছে না, এটাকে নিচে পাঠাই দাও, এটাকে উপরে পাঠাই দাও, উপরটা নিচে নিচেরটা উপরে, এর মানে এভাবে লেখা যায়, অর্থাৎ এগুলো প্রমাণ করা যায়, বাট তোমাদেরকে এখন মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি এনসি আর ডিভাইড বাই এনসি আর প্লাস ওয়ান সমান হচ্ছে আর প্লাস ওয়ান ডিভাইড বাই এন মাইনাস আর। এটা ইউজ করে অনেক ক্যালকুলেশন করা যায়, এখন আবার হুবহু চলে আসতে পারে। এখন তুমি মনে রাখবা কীভাবে, এনসি আরকে আমরা লিখতে পারি এনসি এন মাইনাস আর, এই নিচেরটা উপরে উপরটা নিচে, শেষ। এবার আসো আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে এনসি এক্সের মান যদি এনসি ওয়াইয়ের সমান হয়, দেখো এখানে এন এন সেম, তাহলে এই এনসি এক্সের মান এনসি ওয়াইয়ের সমান হইতে পারে একটা ওয়েতে। সে ওয়েটা কি? সে ওয়েটা হলো এক্স আর ওয়াই দুইটা সেম হইতে হবে। এক্স আর ওয়াই দুইটা কী হইতে হবে? সেম হইতে হবে। যদি সেম না হয় তাহলে আরেকটা ওয়ে আছে, সে ওয়েটা কি? দেখো সম্পূরক সমাবেশে আমরা কি জানি, আচ্ছা দেখো তো এই এন আর এন সেম, এই দুইটা সেম না কিন্তু সমান, কিন্তু তাহলে এ আর এবং এন মাইনাস আর এদেরকে যোগ করলে কত হয়? আর প্লাস এন মাইনাস আর যোগ করলে কত হয়? এন। এর মানে নিচের দুইটাকে যোগ করলে এন যদি হয় তাও কিন্তু এই দুটো সমান। তাহলে আমাদের উপরে সমান, নিচেও যদি সমান হয় তাহলে তো তারা সমান। আর নিচে যদি সমান না হয় আরেকটা ওয়ে আছে, তাদের সমষ্টি উপরটা হইতে হবে। তাহলে আমাদের এই এক্স এবং ওয়াইয়ের সমষ্টি উপরটা হইতে হবে এন। সম্পূরক সমাবেশের কনসেপ্ট থেকে পেলাম, মুখস্থ ডাইরেক্ট করব না, আমরা বুঝে বুঝে মুখস্থ করব। এবার আসো আমাদের আরেকটা কনসেপ্ট হচ্ছে, এই কনসেপ্টটা হুবহু কতবার যাচ্ছে হিসাব নাই, এনসি আর প্লাস এনসি আর মাইনাস ওয়ান। এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানে যা আছে এখানে তার থেকে এক কম আছে। তাহলে আমার নিয়ম হচ্ছে এটাকে এক বাড়াই দিব, নিচেরটার মতো রেখে দিব, এন প্লাস ওয়ান সি আর, মানে এটা একটা ফর্মুলা বলতে পারো। এরপর হচ্ছে এনসি জিরো, এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, এভাবে যদি এনসি এন পর্যন্ত যোগ করি, এই পুরাটার সমষ্টিকে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার এন। এমসিকিউর জন্য মুখস্থ যে আমাদের এনসি জিরো প্লাস এনসি ওয়ান প্লাস এনসি টু প্লাস এনসি থ্রি, এভাবে কন্টিনিউয়াসলি এনসি এন পর্যন্ত যদি আমরা যাই, এই টোটাল সামেশন ইজ ইকালস টু 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 দি পাওয়ার এন। তাহলে আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের এই বোর্ডের লাস্ট শর্ত, সেটা হচ্ছে বৃহত্তম হওয়ার শর্ত। আমরা লাস্ট ক্লাসে বিন্যাসের ক্ষেত্রে বৃহত্তম হওয়ার শর্ত দেখছিলাম, আজকে হচ্ছে এনসিআর যে সমাবেশটা, সেই এনসিআরের মানটা ম্যাক্সিমাম বা বৃহত্তম হওয়ার শর্ত কি, এটা কিন্তু বিন্যাসের মতো না। তাহলে আমাদের বৃহত্তম হওয়ার শর্তটা কি দেখো, এই বৃহত্তম হওয়ার শর্তের মধ্যে আবার গাপলা আছে। এখানে আমাদের যখন সমাবেশের ক্ষেত্রে তোমাকে বলবে বৃহত্তম হওয়ার শর্ত, তখন তোমাকে দুই ভাগে ভাগ করতে হবে। এই এন যদি আমার এন যদি জোড় হয় তাহলে একরকম, এন যদি বিজোড় হয় আরেক রকম। এন যদি জোড় হয় এই আরকে দুই ভাগ করে দিলে কাজ শেষ। এন যদি জোড় হয় আরকে দুই ভাগ করে দিলে কাজ শেষ। এটাই হচ্ছে আমার বৃহত্তম হওয়ার শর্ত। এর মানে আর এর মান যদি এন এর অর্ধেক হয় তাহলে বৃহত্তম। আর যদি বিজোড় হয়, আচ্ছা বিজোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে দশমিক চলে আসে না, তাহলে আমি বিজোড় সংখ্যাকে তার সাথে এক যোগ করলে অথবা এক বিয়োগ করলে সেটা তো জোড় হয়ে যাবে, তখন দুই দ্বারা ভাগ করতে পারবো। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা এন যদি বিজোড় হয় তখন এই এন এর সাথে এক যোগ করব অথবা বিয়োগ করব, যোগ করলে হবে বিয়োগ করলে হবে, দুইটাই কারেক্ট। এন প্লাস ওয়ান অথবা এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে এটা হচ্ছে এনসিআর এর মান বৃহত্তম হওয়ার শর্ত। তাহলে বৃহত্তম মানটা কত? সিম্পল, এন যদি জোড় হয় বৃহত্তম মান হচ্ছে আর এর জায়গায় এন বাই টু বসলো, এটাই হচ্ছে বৃহত্তম মান। এন যদি বিজোড় হয় আর এর জায়গায় এন প্লাস ওয়ান বাই টু অথবা আর এর জায়গায় এন মাইনাস ওয়ান বাই টু বসলো, এটা হচ্ছে আমাদের বৃহত্তম মান। তাহলে পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বৃহত্তম হওয়ার শর্ত আমরা ইনশাল্লাহ এভাবে বলে দিতে পারবো, এটা হচ্ছে আমাদের বৃহত্তম হওয়ার শর্ত। এবার আসো আমার ডান পাশে দেখো কিছু ম্যাথ লেখা আছে, দুইটা ম্যাথ আমি লিখে রাখছি। যে প্রথম ম্যাথটা আমাদের কুয়েটে আসছিল, এইচএসটিইউতে আসছিল, তারপর হচ্ছে বিএইউতে আসছিল, এসএইউতে আসছিল, আর ইউতে আসছিল। আর পরের যে ম্যাথটা সেটা এইচএসটিইউতে আসছিল, বিএইউতে আসছিল। তো আসো আমরা এই ম্যাথগুলো করি আর কি। হ্যাঁ, প্রথম ম্যাথটা, তো প্রথম ম্যাথটা তোমাকে কি বললো দেখো, তোমাকে বললো হচ্ছে NC12 ইকুয়ালস টু হচ্ছে NC8। হ্যাঁ,
NC8 হলে NC8 হলে তো তোমাকে বললো 22CN ইকুয়ালস টু হোয়াট। এখন আমার কথা হচ্ছে ভাই 22CN ইকুয়ালস টু হোয়াট, n এর মান না জানলে তো আমি বের করতে পারবো না, তাহলে আমার n এর মান জানতে হবে। n এর মান কীভাবে জানবো? এবার দেখো n এর মান জানার জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মধ্যে উপরে উপরে সেম, তাহলে আমরা বলছি উপরে উপরে সেম হলে আমাদের দুইটা সমান হওয়ার শর্ত হচ্ছে হয় নিচে দুইটা সেম হবে অথবা দুইটার সমষ্টি n হবে। এখন আমার এই দুইটা কি সেম হওয়া সম্ভব? 12 আর 8 কি সমান? না, এটা হওয়া সম্ভব না। এটা হওয়া যদি সম্ভব না হয়, এই 12 এবং 8-এর যে সমষ্টি সেটা হবে n। তাইলে সুতরাং আমরা বলতে পারি এখানে n ইকুয়ালস টু কত? 20। n ইকুয়ালস টু কত? 20। তাহলে আমরা বলতে পারি 12CN বের করা যে কথা, 22CN বের করা যে কথা, 22C20 বের করো সেম কথা। এখন কোয়েশ্চেন হলো ভাইয়া আমাদের এখানে এটাকে ক্যালকুলেশন করব কিভাবে? ক্যালকুলেটর ছাড়া। আমি তো ক্যালকুলেটর ছাড়া এটা করতে পারবো না। কে বলতে পারবে না? আমি আসি না। তাহলে আমি দেখো এখানে যেহেতু অনেক বড়, আমি সম্পূরক সমাবেশ দিয়ে এটাকে ছোটো বানায় ফেলবো। কীভাবে? 22C এ 22 থেকে 20 গেলে কত হয়? 2 হয়। এটা লেখা সেম কথা না? তাহলে আমরা এটাকেই তো আমরা বলতে পারি ভাইয়া কয়বার লিখবো? 2 বার। কত থেকে? 22 থেকে। এ 22 ইন্টু 21, 2 বার লেখা শেষ, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 2 আছে বিন্যাস দিয়ে সমাবেশ বের করে ফেললাম। এবার আসো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানেই তো 2। তাহলে আমরা কাটাকাটি করলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, কাটাকাটি করলে 11 2 22, 11 আর 21কে গুণ করব, তাহলে 21 আর 11 গুণ করব। এই গুণ তো তোমরা আশা করি জানো, 1 দ্বারা 21কে গুণ করলে 21, একটা বাদ যাবে, 1 দ্বারা 21কে গুণ করলে 21, এরপর 1 3 2, এর মানে 231। এটাই আমার আনসার। দেখো আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করি নাই। সো ক্যালকুলেটর ইউজ না করেও করা যায়। ব্যাপারটা হচ্ছে ফিল করতে হবে, বুঝতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, টেকনিক নিজে নিজে বানাবা। হ্যাঁ, তাহলে আশা করি এবার পারবা। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর ছাড়াও খুব সুন্দর করে ফেললাম। এবার আসে তোমাকে পরের ম্যাথটা দিলে, এটা অনেকবার আসছিল, তো এই কনসেপ্টটা ইউজ করে তুমি আরও প্রচুর ম্যাথ করতে পারবো। আমি এক টাইপসের একটার বেশি ম্যাথ দেখাই না সাধারণত, যদি খুব একটা বেশি প্রবলেম না হয়। তো সেকেন্ডটা দেখো যেটা, সেটা হচ্ছে আমাকে বলা হলো n জোড় হলে, n কেমন? জোড়। বলা হলো NCR এর মান, n যদি জোড় হয়, প্রথম কথা তোমাকে বলে দিছে nটা জোড়, এবং NCR এর মানটা কেমন হইতে হবে? বৃহত্তম হইতে হবে। NCR এর মানটা বৃহত্তম হইতে হবে। এখন বৃহত্তম হওয়ার জন্য শর্তটা কি বলছে দেখো, n এবং r এর রিলেশন। তো আমরা তো বলেই দিছি ভাইয়া NCR এটা আমার ম্যাক্সিমাম হবে। আমাদের n যদি জোড় হয় তখন আমাদের এই r এর মান হবে n এর অর্ধেক, n/2। দেখো r ইকুয়ালস টু n/2 কোনো কিছু নাই, তাহলে আমরা এখানে বজ্র গুণন করে দিই। বজ্র গুণন করে দিলে আমরা পাবো n ইকুয়ালস টু 2r। তাহলে দেখো r ইকুয়ালস টু n/2 বলা যে কথা, n ইকুয়ালস টু টুয়াইজ আর বলো তো সেম কথা। কোনটা হবে আনসার বলো? এই সিটা হচ্ছে আমাদের আনসার, n ইকুয়ালস টু টুয়াইজ আর, শেষ। তাহলে আমরা এভাবে এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারি। ওকে, এবার দেখি আমাদের আরও কয়েকটা প্রবলেম। এই প্রবলেমগুলো একটু ভালো করে বুঝতে হবে। বিভিন্ন সময় এমসিকিউ এই ধরনের প্রবলেমগুলো আসার প্রবণতা একটু বেশি দেখা যায়। তো আসো আমরা খেয়াল করি প্রথমে যে কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ করি। বলা হলো 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায়। তাহলে দেখো দলটা হচ্ছে কতজনের? 16 জনের দল। তাহলে 16 জনের যে দল, এই 16 জনের যে দলটা, এই দল থেকে আমি নির্বাচন করব কয়জনকে? আমি 7 জনকে নির্বাচন করব, 7 জনকে নির্বাচন করব। এখন তোমাকে বলে দেওয়া হলো দেখো তুমি 16 জনের একটা দল থেকে যখন 7 জনকে নির্বাচন করবা, তোমাকে কিন্তু বলা হয়েছে 16 জন থেকে তুমি 7 জনকে নির্বাচন করো। তুমি 7 জনকে এখানে আনতে পারলেই হলো, তুমি যে কোনো 7 জনকে আনতে পারো। কিন্তু যেই 7 জনকে আনলা তার মধ্যে রহিমকে আগে আনছো নাকি করিমকে আগে আনছো সেটা কোনো ফ্যাক্ট না, দ্যাট মিনস এটা সমাবেশের ম্যাথ। তো আসো 16 জন থেকে 7 জনকে কতভাবে চুজ করা যায়? ভাইয়া স্বাভাবিক 16 জন থেকে যদি আমি 7 জনকে নির্বাচন করতে চাই, এই 16 জন থেকে 7 জনকে নির্বাচন করার যে উপায়, সেই উপায়টা হচ্ছে 16C7। অর্থাৎ তোমাকে বলা হলো 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায়। তাহলে আমি 7 জনকে কতভাবে নির্বাচন করতে পারি? ভাই প্রথমটার আনসার হচ্ছে 16C7। অর্থাৎ 16 জনের একটি দল থেকে 7 জনকে তুমি 16C7 প্রকারে নির্বাচন করতে পারবে। এবং আমাদের এখানে 16 জন লোক মানে হচ্ছে তারা ভিন্ন ভিন্ন লোক। এবার আসলে তোমাকে কোয়েশ্চেনটা একটু বাড়াই দিল, কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এর মানে হচ্ছে তুমি দেখো এই 16 জন যে লোক আছে তার মধ্য থেকে 4 জন ফিক্সড,
চারজন ফিক্সড, এর মানে এই চারজনকে তোমার নিতেই হবে। তাহলে বলা হলো যাতে নির্দিষ্ট চারজন লোক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, এর মানে তুমি যাকে নাও না কেন এই চারজনকে বাদ দিতে পারবা না। তাহলে তুমি যখন এই চারজনকে নিয়েই নিছ, তাহলে দেখো এই চারজনকে কতভাবে নেওয়া যায়, একভাবে, কারণ তোমাকে তো বলে দিছে ওকে 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 নিয়ে নাও। তোমরা সাদিয়া, মিম, জরিনা, করিমাকে নিয়ে নাও, তাহলে তুমি নিয়ে নিলা। এই চারজন ফিক্সড, বলা হলো টোটাল 7 জন নিতে হবে। তাহলে 4 জন যখন ফিক্সড, আর বাকি আছে, বাকি কয়জন নিতে হবে? 3 জন। তাহলে দেখো এই 4 জনকে কিন্তু তোমার চুজ করা লাগতেছে না। তাহলে তুমি সিম্পল চিন্তা করে দেখো, তোমার টোটাল 16 জন, 16 জন থেকে 4 জন তোমার ফিক্সড, এদেরকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নাই। তোমার মাথা ব্যথা কাদেরকে নিয়ে? টোটাল বাছাই করতে বলছে 7 জন, 4 জনকে তো আমি একভাবে নিয়ে নিছি, 4 জন ফিক্সড, এদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাকি আছে কয়জন? 3 জন নিতে হবে। এখন 3 জন কার থেকে নিব? এই 4 জন থেকে কি নিতে পারবো না? এই 4 জন বাদ। তাহলে 16 জন থেকে 4 জনকে বাদ দিলাম, থাকে কয়জন? 16 থেকে 4 জন বাদ দিলে 12 জন। ওই 12 জন থেকে আমি কয়জনকে নিব ভাইয়া? ওই 12 জন থেকে আমি 3 জনকে নিব। কেন 3 জন ভাইয়া? কারণ আমার তো ভাইয়া 4 জন ফিক্সড। তাহলে আমরা বলতে পারি আমি 16 জন থেকে 4 জনকে বাদ দিয়ে যা পাইলাম, টোটাল থেকেও সে 7 থেকেও সে 4 জনকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা সমান এটা। অর্থাৎ আমরা যে কাজটা করব, যখন তোমাকে বলবেন এতজনকে ফিক্সড মানে এরা অবশ্যই থাকবে, এরা অবশ্যই থাকবে মানে হচ্ছে এরা আমার হিসাব থেকে বাদ, টোটাল থেকেও এই 4 জন বাদ, আবার নেওয়ার সময় এই 4 জন বাদ, কারণ এই 4 জনকে আমি একভাবেই নিতে পারি, সেটা নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি বাকি আমার বাছাই, এটাতে বাছাই করাই লাগতেছে না, এরা বাছাই করা লাগবে কোনগুলা? বাকি যে এক্সট্রা যাদেরকে নিতে হবে তাদের জন্য বাছাই করতে হবে। তাহলে তাদেরকে কতভাবে বাছাই করতে পারি? 16 জন থেকে তুমি 4 জনকে বাদ দাও, বাদ দিলে বাকি যারা পাবা তাদের থেকে তুমি ওই 7 জন নিবা না, 3 জন নিবা, কারণ 4 জন তো নেওয়া হয়ে গেছে। এটা গেল এটা। এবার আরেকটা বললো যাতে নির্দিষ্ট 4 জন লোক কখনোই থাকবে না। এখন তোমাকে বললো 4 জন ফিক্সড না, বলা হলো এই 4 জন থাকা যাবে না, এরা অপরাধ করছে, এরা তাদের প্রেমিককে শেখা দিছে। তাহলে আমাদের যেহেতু তারা তাদের প্রেমিককে শেখা দিছে, ওদেরকে আমরা নিব না। তাহলে আমরা ওদেরকে নিব না। বলা হলে তুমি 7 জন চুজ করবা, তবে এই 4টা কালপ্রিট এখানে আসতে পারবে না। তাহলে ওই 4 জন বাদ না। তাহলে তুমি 16 জন যারা আছে তাদের থেকে 4 জনকে বাদ দিয়ে দিলে, এই 4 জনকে আমি নিব না। এই 4 জন বাদে বাকি যে 12 জন আছে তাদের থেকে আমি কয়জন নিব? 7 জন নিব, এর মানে 12C7। তাহলে একটু খেয়াল করো, যখন বললো তাদেরকে মাস্ট রাখবো তখন স্বাভাবিক তাদেরকে তো নিয়ে নিলাম, তারা বাদে তাদেরকে তো নিয়ে নিছি, বাকি যতজনকে নেওয়া লাগবে, বাকি যতজন থাকে তার থেকে বাকি যতজন নিতে হবে ততজন নিব। আর যখন বললো এই 4 জনকে রাখাই যাবে না, তখন এই 4 জনকে শুরুতে বাদ দিয়ে দিলাম। এদেরকে বাদ দিয়ে আমি ম্যাথ করব যে বাকিদের থেকে 7 জনকে নিব, নিয়ে নিলাম, শেষ। আমার 3টা ম্যাথ শেষ। ওকে, এবার আসো আমাদের 3 নম্বর ম্যাথটা, যে আমাদের একজন বিশ্বস্ত লোক আছে এখানে, তামিমা। সেই তামিমা আসলে সেই ম্যাথে একটু দুর্বল, ওই কারণে আমার কাছে পড়তে আসছিল। তো আমি সেই তামিমাকে প্রথমে একটা ম্যাথ করে দিয়েছি, সেই ম্যাথটা হচ্ছে এটা। মনে করো তামিমা, তোমার কাছে 12খানা বই আছে, সেই তামিমার কাছে 12খানা বই আছে। কয়খানা? সে আমার কাছে যখন আসছিল তখন 12খানা বই নিয়ে আসছিল, তার মধ্যে 5খানা বীজগণিত, মানে বুঝতে পারছো তাকে আমি বীজগণিত শিখাবো। তারপর হচ্ছে 3খানা ত্রিকোণমিতি, মানে তাকে আমি ত্রিকোণমিতিও শিখাবো, এবং তার মধ্যে 4খানা জ্যামিতি, তাকে আমি জ্যামিতিও শিখাবো। এখন তামিমা এর মধ্যে থেকে এক বা একাধিক বই কত প্রকারে বাছাই করতে পারবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। যে তামিমার যে এতগুলো বই আছে, তামিমার 12খানা বই আছে, তার মধ্যে 5খানা বীজগণিত, 3খানা ত্রিকোণমিতি, আর 5 এ 3 এ 8, বাকি 4খানা হচ্ছে জ্যামিতি। এখন তামিমা এর মধ্যে থেকে, তাহলে তার কাছে দেখো আমাদের 5টা কি আছে? বীজগণিত বই আছে। তাহলে আমাদের বীজগণিত বই আছে 5টায়, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো হচ্ছে বীজগণিত বই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। এরপর তার কাছে আছে 3খানা ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতির বই আছে 3খানা, এটা হচ্ছে ত্রিকোণমিতি 1 2 3খানা। এরপর তার কাছে জ্যামিতি আছে 4খানা, জ্যামিতির বই যেটা, জ্যামিতির বই আছে তার কাছে 4খানা জ্যামিতি। এগুলো হচ্ছে তার বইগুলা। তাহলে দেখো এগুলো কিন্তু সবাই বীজগণিত, এর মানে এরা সবাই হচ্ছে একই জাতীয়, একই গোত্র। এরা 3টা ত্রিকোণমিতি, এর মানে এরাও একই জাতীয়। এরা 4টা জ্যামিতি, এর মানে এরাও একই জাতীয়। যদি কখনো এরকম হয়, কনসেপ্ট দেখো, শর্টকাট দেখো, শর্টকাট না আসলে এটা একটা সূত্র। ফি সংখ্যক এক জাতীয় হয়
কিউ সংখ্যক অন্য এক জাতীয় আর সংখ্যক অন্য আরেক জাতীয় তাহলে আমাকে বলা হলো আমার কাছে পি সংখ্যক এক জাতীয় জিনিস আছে, কিউ সংখ্যক অন্য আরেক জাতীয় জিনিস আছে, মানে এই কিউ সংখ্যক তারা অন্য আরেক জাতীয়, তারা সেম, আর সংখ্যক অন্য আরেক জাতীয় আছে। তাহলে এদের থেকে এক বা একাধিক কত প্রকার নির্বাচন করা যায়? এই যে এত জাতীয় জিনিস আছে এই জিনিসগুলো থেকে এক বা একাধিক জিনিস কি করব, এক বা একাধিক জিনিস কত প্রকার নির্বাচন করতে পারবো। তার আনসারটা ডাইরেক্ট মুখস্থ। আমাদের পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক এক জাতীয়, আর সংখ্যক এক জাতীয়, যতগুলো এক জাতীয় সবার সাথে এক যোগ করবা। তাহলে আমাদের পি প্লাস ওয়ান, কিউ প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান, এক জাতীয় যতগুলো তাদের সাথে এক এক যোগ করলাম, যোগ করে তাদের গুণ করে দিব -1। এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। তাহলে আমাদের যদি কখনো এরকম থাকে তোমার কোথাও পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক অন্য আরেক জাতীয়, তাহলে প্রত্যেকের সাথে এক যোগ করে তাদেরকে গুণ করে আবার এক বিয়োগ করে দিব। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা সেই সূত্রটা এখানেও খাটাবো, যে কোনো জায়গায় খাটানো যাবে। আবার এটা মনে করিও না ভাইয়া আপনি তিনটা বলছেন মানে সবসময় তিন ধরনের থাকবে না, 4 ধরনের 5 ধরনের যত ধরনের থাকুক, যত ধরনের থাকবে প্রত্যেক ধরনের সাথে এক যোগ করবা, তাদেরকে গুণ করবা, ফাইনালি এক বিয়োগ করে দিবা। আমরা প্রমাণটা দেখাচ্ছি না, প্রমাণটা বড়। এখন আসো আমরা আমাদের তামিমার কাছে রিটার্ন যাই। আমাদের তামিমা তো বলেই দিছে, ইনোসেন্ট একটা মেয়ে, সে আমাদেরকে বলেই দিল যে তার কাছে 5খানা বীজগণিত আছে। তাহলে 5খানা বীজগণিত থাকলে 5 + 1, তাহলে আমরা বিন্যাস সংখ্যা, সরি আমাদের কি বলছে কতবার বাছাই সংখ্যা, সরি বিন্যাস কেন বলতেছি, বাছাই সংখ্যা কত প্রকারে বাছাই করা যায়। বাছাই সংখ্যা সমান 5 + 1 × 3 + 1 × 4 + 1 -1। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো 5 এ 1 6, 3 এ 1 4, 4 এ 1 5, তাহলে আমরা বলতে পারবো -1। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এরকম 4 × 5 = 20, 6 × 20 120, -1 মানে হচ্ছে 119। এটাই হচ্ছে আমাদের আনসার। এর মানে এক বা একাধিক বইকে সে কত প্রকারে বাছাই করতে পারবে? 119 প্রকারে বাছাই করতে পারবে। সে কত প্রকারে বাছাই করতে পারবে? সে 119 প্রকারে বাছাই করতে পারবে। এবার আসো আমাদের এর পরের ম্যাথটার জন্য আমাদের একটু জায়গা লাগবে, আমরা মানে বোঝানোর সুবিধার্থে। আসলে এই ম্যাথটা তোমাকে অনেকে ব্যাখ্যা না করে ডাইরেক্ট শর্টকাট বলে দিবে, কিন্তু আসলে আমাদের সেটা করা উচিত না, কারণ উৎপাদক, প্রকৃত উৎপাদক এটা সম্পর্কে আমাদের অনেকের আইডিয়াই নেই। সেটা আমরা সারা ধরনের যে সবাই জানে, কিন্তু অনেকে হয়তো এটা জানে না। তো আমি সেটা একটু ব্যাখ্যা করি। হোয়াট ইজ উৎপাদক, হোয়াট ইজ প্রকৃত উৎপাদক। মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে 12, তো আমাকে বলা হলো 12 এর উৎপাদক কয়টি, 12 এর উৎপাদক কয়টি ও কি কি। আবার বলা হলো 12 এর প্রকৃত উৎপাদক কয়টি ও কি কি। তাহলে 12 সংখ্যাটি এর উৎপাদক কয়টি ও কি কি, এবং এই 12 সংখ্যাটির আমাদের প্রকৃত উৎপাদক কয়টি ও কি কি, তার জন্য উৎপাদক সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। এবার আসো 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে আমরা 12কে যদি ভাঙ্গাই তাহলে আমরা কী পাবো? 12কে আমরা লিখতে পারি 1 × 12, 12কে আমরা লিখতে পারি 6 × 2 = 12, 12কে আমরা লিখতে পারি 3 × 4 = 12, ঠিক কি না? তাহলে আমরা লিখতে পারি, এবার লিখতে পারি না? অবশ্যই পারি। আর আছে? আর নাই। তাহলে আমরা বলতে পারি এই 12 এর উৎপাদক কয়টি, এই কথাটা মানে হচ্ছে 12 আমাদের কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 12 আমার 1 দ্বারাও বিভাজ্য, একে 1 দ্বারা ভাগ করা যায়। 12 আমার 2 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারা ভাগ করা যায়, কারণ এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভাজ্য। তাহলে 12 আমার 3 দ্বারাও বিভাজ্য, 12 আমার 4 দ্বারাও বিভাজ্য, 12 আমার 6 দ্বারাও বিভাজ্য, 12 আমার 12 দ্বারাও বিভাজ্য। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমরা বলতে পারবো 12 এর উৎপাদক কয়টি? 6টি, এবং কি কি সেগুলো হচ্ছে 1 2 3 4 6 12। তাহলে আমরা বলতে পারবো প্রথমটার আনসার হচ্ছে 6টি, এবং এই 6টি কি কি? এই 6টি হচ্ছে 1 2 3 4 6 12। যদি 12 এর উৎপাদক যদি 6টি হয় তাহলে আমরা উৎপাদক 6টি পেয়ে গেলাম, আমরা ক্যালকুলেশন করে পাইলাম। এবার বলা হলো প্রকৃত উৎপাদক কয়টি। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ প্রকৃত উৎপাদক। প্রকৃত উৎপাদক মানে হচ্ছে ভাইয়া, উৎপাদক মানে হচ্ছে তাকে যতগুলো সংখ্যা দ্বারা সে বিভাজ্য তার মধ্যে কিন্তু সে নিজেও আছে। প্রত্যেকটা সংখ্যা নিজেকে দ্বারা বিভাজ্য। তো নিজেকে দ্বারা বিভাজ্য জিনিসটা কেমন জানি দেখায় না, মানে তুমি তোমার গুণ গাইতেছো, তুমি তোমার তেল মারতেছো, তো প্রকৃত পক্ষে আসলে তোমারটা কাউন্টেবল না। তো আমরা সেক্ষেত্রে সে নিজে যা, তাকে বাদ দিলে যা থাকে তাই হচ্ছে প্রকৃত উৎপাদক। তাহলে আমরা বলতে পারবো আমাদের প্রকৃত উৎপাদক কয়টি? আমাদের 5টি। কি কি? 1 2 3 4 6। এর মানে
সে নিজেকে বাদ দিব, নিজে নিজেকে তেলাইলে হবে না। অন্য কেউ তোমার তেলাইছে এটা ভালো কথা, বাট নিজে নিজেকে তেল মারবা এটা কাজ হবে না। তাহলে আমরা বলতে পারি প্রকৃত উৎপাদক মানে হচ্ছে নিজেরটা বাদে, নিজেরটা বাদে, নিজেরটা বাদে বাকিগুলো হচ্ছে প্রকৃত। তুমি নিজেকে ছাড়া বাকিগুলো কাউন্ট করবা। তাহলে আমরা এভাবে আমরা উৎপাদক এবং প্রকৃত উৎপাদক বের করতে পারবো। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, প্রকৃত উৎপাদক সমান, প্রকৃত উৎপাদক সমান, উৎপাদক সমান মোট উৎপাদক, মোট উৎপাদক -1, অর্থাৎ টোটাল উৎপাদক থেকে 1 বিয়োগ করে দিলে প্রকৃত উৎপাদক পেয়ে যাব। তাহলে আমার কাজ হচ্ছে টোটাল উৎপাদক কয়টা সেটা বের করা। এখন তোমার 12কে তুমি খুব ইজিলি বের করে ফেলছো। এখন যদি তোমাকে আমি দিই 11,570, খুব সোজা না। তাহলে আমরা এবার যে কাজটা করব ভাইয়া, এবার আমরা একটা নিয়ম শিখবো, একটা টেকনিক শিখবো। সেই টেকনিকটা কি একটু ভালো করে খেয়াল করো। সেই টেকনিকটা হচ্ছে টেকনিকটা কি খেয়াল করো, কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যাকে যদি আমরা এভাবে প্রকাশ করতে পারি, মনে করো কোনো একটা সংখ্যা আমাকে দেওয়া আছে, সেই সংখ্যাটাকে যদি আমি এভাবে প্রকাশ করতে পারি a⁴ ইন্টু b⁴q ইন্টু r⁻s ব্লা ব্লা আরও হইতে পারে, যতগুলো হোক না কেন। এই সংখ্যা যেটা দেখতেছো, এটার যে উৎপাদক সংখ্যা, এটার উৎপাদক সংখ্যা সমান হচ্ছে p+1 ইন্টু q+1 ইন্টু s+1। এটা হচ্ছে উৎপাদক সংখ্যা, বাট এটা প্রকৃত নয়। তাহলে প্রকৃত উৎপাদক সংখ্যা কত? তাহলে প্রকৃত উৎপাদক সংখ্যা সমান হচ্ছে p+1 ইন্টু q+1 ইন্টু s+1 -1, তার থেকে 1 বিয়োগ করে দেব। এখন আসি আমরা 12 তো আমরা বের করলাম, 12টা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে একটু খেয়াল করো, 12কে আমি 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দ্বারা ভাগ করলে হয় 6, 2 দ্বারা ভাগ করলে হয় কত? 3। এর মানে 12কে আমরা চাইলে এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস আমরা লিখতে পারি 2² ইন্টু 3। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এই যে আমরা লিখতেছি এখানে a b আর না, মনে করো c, মিলে লিখি abc। তাহলে আমাদের এই যে ABC লিখলাম, এদেরকে অবশ্যই কোন ধরনের সংখ্যা হইতে হবে? এদেরকে অবশ্যই মৌলিক সংখ্যা হইতে হবে। কোন ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা। যদি এরা মৌলিক সংখ্যা হয় তাহলে ঠিক আছে, তাহলে এরা হচ্ছে মৌলিক সংখ্যা হইতে হবে। তাহলে আমরা এদেরকে বলতেছি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে এর উৎপাদক কয়টি? এই যে দেখো 2 এর পাওয়ার কত? 2, এই 2 তার সাথে 1 যোগ করলাম। 3 এর পাওয়ার কত? 1, 1 এর সাথে 1 যোগ করলাম। তাহলে আমাদের কত হয় ভাইয়া? 2 এ 1 হয় কত? 3 ইন্টু 1 1 কত হয়? 2, 3 2 6। দেখো আমরা কিন্তু বের করছিলাম 12 এর উৎপাদক 6টি। হ্যাঁ, তাহলে উৎপাদক যদি 6টি হয়, প্রকৃত উৎপাদক কয়টি হবে? প্রকৃত উৎপাদক অবশ্যই হচ্ছে ভাইয়া আমাদের 5টি, মানে একটা বিয়োগ যাবে। তো ওইরকম একটা জিনিস তোমাকে বললো, পরীক্ষায় তো আর এত ছোটো ছোটো দিবে না, পরীক্ষায় একটু বড় সড়ো দিবে। তো বড় সড়ো দিলেও আমাদের কোনো হোপফুলি কোনো সমস্যা হবে না। আসো আমরা বড় সড়ো একটা করে দেখাই। তো তোমাকে বলা হলো পরীক্ষায়, এই যে এখানে আমি যে কোয়েশ্চেনটা দিলাম, সেই কোয়েশ্চেনটা হচ্ছে 1600 এর উৎপাদক সংখ্যা কয়টি এবং প্রকৃত উৎপাদক সংখ্যা কয়টি? তাহলে আমি 1600কে ভাগ করি, 1600 2 দ্বারা করলে হচ্ছে 800, 2 দ্বারা করলে হচ্ছে 400, 2 দ্বারা করলে হচ্ছে 200, 2 দ্বারা করলে 100, 2 দ্বারা করলে 50, 2 দ্বারা করলে 25, 5 দ্বারা করলে 5। এর মানে এখানে 2 থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এর মানে 1600কে আমি লিখতে পারি 2⁶ ইন্টু 5 স্কোয়ার। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। সুতরাং উৎপাদক সংখ্যা সমান হচ্ছে 6 + 1 ইন্টু 2 + 1। তাহলে আমরা বলতে পারি 6 1 7 ইন্টু 2 1 3, এর মানে 3 7 21টি। তাহলে আমাদের প্রকৃত উৎপাদক কয়টি? প্রকৃত উৎপাদক সংখ্যা, প্রকৃত উৎপাদক সমান হচ্ছে 21 - 1, এর মানে হচ্ছে 20টি। তাহলে এটা আমার আনসার। তাহলে আমার উৎপাদক সংখ্যা হচ্ছে 20টি আর প্রকৃত উৎপাদক সংখ্যা হচ্ছে আমাদের 21টি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদক সংখ্যা হচ্ছে 21টি আর প্রকৃত উৎপাদক সংখ্যা হচ্ছে 20টি। এভাবে তুমি যে কোনো সংখ্যার উৎপাদক এবং প্রকৃত উৎপাদক সংখ্যা নির্ণয় করতে পারবা। এটা হচ্ছে আমার জেনারেল নিয়মটা। এবার আসো, আমাকে আরেকটা প্রবলেম দিল এখানে। তুমি দেখো প্রবলেমটা আমাদের এখনকার যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য আমি এর পাশাপাশি আরও একটা প্রবলেম আমি নিজে থেকে যুক্ত করে দিব। এই প্রবলেমটা বোঝার জন্য আমি এর আগে আরেকটা প্রবলেম তোমাদেরকে করাবো, মানে এটার মতো করে আরেকটা প্রবলেম তোমাদেরকে আমি আগে দেখাবো, তারপর যাই আমাদের এটা। তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন এখানে লিখে ফেলি, সেটা হচ্ছে একজন লোকের 6 জন বন্ধু আছে। একজন লোকের 6 জন বন্ধু আছে। তিনি কত প্রকারে
এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। আচ্ছা, আরেকটু এটাতে আরেকটু মিষ্টি করে দিই আমি, একটু আমার দিকে দিই। মনে করো ইমু ভাইয়ের 6 জন বন্ধু আছে। তিনি কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে তার বিয়েতে নিমন্ত্রণ করতে পারে। বাবা, তার বিয়েতে নিমন্ত্রণ করতে পারে। দেখি আমি আগে থেকে হিসাব করে নিই, বিয়েতে নিমন্ত্রণ করতে হবে না। তাহলে দেখো কত প্রকারে নিমন্ত্রণ করতে পারে। দেখো ভাই, এখানে একটা কথা আছে, ইমু ভাইয়ের 6 জন বন্ধু, এই 6 জন বন্ধু কিন্তু এক জাতীয়, একই, তারা সবাই এক জাতীয় বন্ধু। 6 জন বন্ধু আছে, 10 জন পাড়া প্রতিবেশী আছে, 21 জন শিক্ষক আছে, ভিন্ন কথা কিন্তু। সো প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা। তাহলে 6 জন বন্ধু কি, এরা বন্ধুর ক্যাটাগরি। তাহলে আমার 6 জন বন্ধু আছে, আমি 6 জন বন্ধুকে নিমন্ত্রণ করব। এখন আমার ইচ্ছে হলো ওই হালা জারুগা ইতা আমাকে তার বিয়েতে দাওয়াত দেয় না, আমি ওরও দিব না, তাহলে আমি চাইলে ওকে বাদ দিতে পারি। এরকমভাবে আমি অনেক কিছু বলতে পারি, ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আমাকে দেখায় আমি এখন ওকে বাদ দিতে পারি আমার বিয়েতে। এরকম আমি অনেকগুলো অপশান নিতে পারি। তাহলে দেখো আমার 6 জন বন্ধু আছে, আমি কি তাদেরকে দাওয়াত দিতে বাধ্য না। তাহলে আমি নিমন্ত্রণ দেবা মানে হচ্ছে মিনিমাম একজনকে দিতে হবে, কারণ নিমন্ত্রণ দিবা তো। তাহলে আমি চাইলে 6 জন থেকে একজনকে নিমন্ত্রণ করতে পারি। কত প্রকারে? 61। আমি চাইলে 2 জনকে নিমন্ত্রণ করতে পারি 62 থেকে, 6 জন থেকে যে কোনো 2 জনকে। আমি চাইলে 3 জনকে নিমন্ত্রণ করতে পারি 63 উপায়ে। আমি চাইলে 4 জনকে নিমন্ত্রণ করতে পারি 4 জনকে নিমন্ত্রণ করতে পারি 64 উপায়ে। আমি চাইলে 5 জনকে নিমন্ত্রণ করতে পারি 65 প্রকারে। আমি চাইলে 6 জনকে নিমন্ত্রণ করতে পারি 66 প্রকারে। তাহলে আমি চাইলে 1 জনকে নিমন্ত্রণ করতে পারি, 2 জনকে নিমন্ত্রণ করতে পারি, 3 জনকে নিমন্ত্রণ করতে পারি, 4 জনকে নিমন্ত্রণ করতে পারি, 5 জনকে নিমন্ত্রণ করতে পারি, 6 জনকেও নিমন্ত্রণ করতে পারি। এটা আমার ইচ্ছা। তাহলে আমি টোটাল কত প্রকারে নিমন্ত্রণ করতে পারি? টোটাল নিমন্ত্রণ সংখ্যা সমান হচ্ছে কত ভাইয়া? 6C1 প্লাস 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 প্লাস 6C5 প্লাস 6C6। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, খুব সুন্দর একটা জিনিস দেখো তো। তুমি যদি 6C0 দিয়ে দাও এখানে, প্লাস 6C1 প্লাস 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 প্লাস 6C5 প্লাস 6C6 এটা দিয়ে দিলা। আচ্ছা, এটা যে তুমি এক্সট্রা দিলা, এটা আবার বিয়োগ করতে হবে না? 6C0। অ্যাকচুয়ালি 6C0 মান কত? 1। তাহলে কেন করলাম? কারণ হচ্ছে যদি 0 থেকে শুরু করে n পর্যন্ত হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। মনে আছে? NC0 প্লাস NC1 প্লাস NC2। এভাবে আমরা যদি NCn পর্যন্ত যাইতে পারি, এটাকে আমরা 2 টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে এখানে 6 মাইনাস এটার মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে দেখো তুমি এখানে যদি জেনারেল ওয়েতে এটার মান বের করো, এটার মান বের করো, এটার মান বের করো, এটার মান বের করো, সবগুলা প্রত্যেকটা মান আলাদা করে বের করে ক্যালকুলেশন করো। তো প্রত্যেকটা মান যদি তুমি আলাদা করে বের করে ক্যালকুলেশন করো, যেমন আমাদের 6C1 এটার মান, আমাদের প্রত্যেকটা যদি তুমি ক্যালকুলেশন করলে প্রত্যেকটার মান আসবে 6C1 এর মান আসবে 6, এরপরেরটা মেবি আমাদের পরেরটা মেবি 15 আসবে, হ্যাঁ 15। এরপরেরটা হচ্ছে আমাদের, এরপরেরটা আসবে 20, এরপরেরটা 15, এরপরেরটা আসবে 6, এরপরেরটা আসবে 1। তো তুমি 15 দুগুণ 30 আর 20 হচ্ছে 50 আর 12 মিলে হচ্ছে আমাদের 62 একে 63। তাহলে আমার আনসার হয় 63। আর 2 টু দি পাওয়ার 6 এটার মান হচ্ছে 64। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 64 মাইনাস 1 মান হচ্ছে 63। জেনারেলি হিসাব করলেও 63 আসে, এমনি 63 আসে। কিন্তু আমি চাচ্ছি তোমাকে একটা নিয়ম শিখাইতে। সেই নিয়মটা কি? আমার একই জাতীয় n সংখ্যক জিনিসকে ভালো করে খেয়াল করো। একই জাতীয়, এই যে ভাই আমার একই জাতীয় কয়জন বন্ধু আছে? 6 জন। তাহলে একই জাতীয় n সংখ্যক থেকে এক বা একাধিক নির্বাচন করা যায় কত প্রকারে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্রকারে। এটাই হচ্ছে আমার মেইন ট্রিক্স, যে আমি একই জাতীয় যদি আমার কাছে n সংখ্যক থাকে, তার থেকে আমি এক বা একাধিক নির্বাচন করতে পারবো। এক বা একাধিক।
তাহলে আমি 1 থেকে শুরু করছি আর সর্বোচ্চ যত পর্যন্ত তত জেনারেল নিয়ম দেখাইলাম আর ডাইরেক্ট টেকনিক দেখাচ্ছি। তুমি পরীক্ষা এই প্রসেসে করবা 2n-1 এক বা একাধিক 2n-1 প্রকারে নির্বাচন করা যায়। যদি যায়, এবার আসো আমাদের পরের ম্যাথটা। এই ম্যাথটা খুবই ইজি। দেখো বলা হলো একটি জুড়িতে 4টি আম আছে। দেখো এই 4টা আম কিন্তু আমি, 3টি আপেল আছে, এই 3টাই কিন্তু আপেল, 5টা কলা আছে, 5টাই কিন্তু কলা, একটি আনারস আছে, এই একটাই কিন্তু আনারস। এবার বললো যদি প্রত্যেক প্রকারের ফল বিভিন্ন আকারের হয় তবে প্রত্যেক প্রকারের ফল অন্তত একটি করে নিয়ে কত প্রকারে নির্বাচন করা যাবে। দেখো তোমার যে বন্ধু ছিল 6জন কিন্তু সেম না, 6জন কিন্তু ভিন্ন ভিন্ন বাট সেম ক্যাটাগরি। তারা সেম না বাট সেম ক্যাটাগরি। এই ফলগুলো সেম না, সেম ক্যাটাগরি। এগুলা আম ক্যাটাগরি, এগুলো আপেল ক্যাটাগরি, এগুলো কলা ক্যাটাগরি, বাট তারা কিন্তু প্রত্যেকটা ফল ভিন্ন ভিন্ন। ওকে, ক্যাটাগরি সেম, মেইন হচ্ছে ক্যাটাগরি সেম। তাহলে আমার 4টা আম থেকে যদি আমি এক বা একাধিক নির্বাচন করি তাহলে কত প্রকারে নির্বাচন করতে পারবো? আমি 2⁴ প্রকারে নির্বাচন করতে পারবো। 3টা আপেলকে কত প্রকারে নির্বাচন করতে পারবো? 2⁴ প্রকারে। 5টা কলাকে কত প্রকারে নির্বাচন করতে পারবো? 2⁵ প্রকারে। আনারস তো একটাই আছে, একটা আনারস এটাকে নির্বাচন করার দরকার আছে না, কারণ একটা আনারস এক প্রকারে নির্বাচন করতে পারি। সুতরাং এদেরকে যদি গুণ করি, ওইটা আমার এক গুণ করেও কোনো সমস্যা নেই, এটা না করলেও চলে। করলে আমি আনসার পাবো, যত আনসার পাই না কেন ক্যালকুলেশন করে যা আসে আমার এখানে আনসারটা বের করা আসছে, সেটা হবে 3255। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা এত প্রকারে ফলগুলো নির্বাচন করতে পারি। তাহলে তোমাকে দেখতে হবে এখানে একই জাতীয়, তো একই জাতীয় ফ্যাক্টরটা যখন আসবে তখন তুমি এইভাবে ক্যালকুলেশনগুলো করতে পারবা। আশা করি বুঝতে পারছো এই কনসেপ্টটা। আচ্ছা, এবার আমরা এখানে এই কোয়েশ্চেনটা দেখি। আমাদের এখানে টোটাল 3টে কোয়েশ্চেন আছে। এই 3টা কোয়েশ্চেন দেখি, এগুলো থেকে আমাদের মোটামুটি ভালো লেভেলের কোয়েশ্চেন হয়, তো আমরা সেগুলো এখানে একটু ব্যাখ্যা করবো আর কি। তো প্রথমে তোমাকে একটা ওয়ার্ড বলা হলো ডিগ্রি, DEGREE। শব্দটির অক্ষরগুলো হতে যে কোনো 4টি অক্ষর নিয়ে। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, আমাদের যে ডিগ্রি ওয়ার্ডটা আছে DEGREE, এখান থেকে আমি 4টা ওয়ার্ড নিব, কিন্তু 4টা নেওয়ার আগে আমি দেখি ওদের মধ্যে কত ধরনের আছে। এখানে দেখো DGR, এই 3টা আলাদা, এবং এখানে আমার 3টা ই আছে। তাহলে এই যে আমাদের এগুলা যে ডিগ্রি শব্দটার এই ওয়ার্ডগুলা, এখান থেকে আমি কয়টা নিব? 4টা নিব। 4টা বাছাই করব। 4টা বাছাই করা মানে হচ্ছে সমাবেশ করা। এখন আমরা যেদেরকে বাছাই করব, তাহলে বাছাই যদি করতে হয় তাহলে আমরা কত প্রকারে বাছাই করতে পারি। তো এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় একটা জিনিস আমি বলে দিই, যখন তোমাকে বাছাই করতে বলবে এবং সেখানে রিপিটেশন আছে, তাহলে আমাদের বাছাই করতে বলছে কিন্তু সেখানে রিপিটেশন আছে। রিপিটেশন থাকলে তোমার ক্যাটাগরি ওয়াইজ আলাদা করতে হবে, যে আমাদের একই ক্যাটাগরি ওয়াইজ আলাদা করতে হবে। তাহলে দেখো আমি নেওয়ার সময় আমাকে নিতে হবে কয়টা? 4টা। তো আমি তো এভাবে নিতে পারি, 3টা একই জাতীয় নিতে পারি। একই জাতীয় মানে কি? আমি 3টি ই নিলাম, 3টি ই নিলাম ও 3টি ই ও, তাহলে 3টা যেহেতু ই নিয়ে নিলাম, তাহলে একটা কি নিতে হবে? বাকি 3টা থেকে একটা, 3টি ও, একটি অন্যান্য, এভাবে নিতে পারি। আবার আমি একটা কাজ করতে পারি, ই 3টা কেন নিব? আমি ই 2টা নিই, তাহলে আমি নিতে পারি হচ্ছে 2টি ই। ই যদি আমি 2টি নিই তাহলে অন্যান্য কয়টি নিতে হবে? আমাদের এখানে 3টি ই যদি নিই তাহলে আমাকে একটি নিতে হবে অন্যান্য নিতে হবে। আবার যদি আমি 2টা ই নিই তাহলে আমাকে নিতে হবে 2টি অন্যান্য নিতে হবে, কারণ টোটাল 4টা। আবার আমি চাইলে যে কাজটা করতে একটা ই নিতে পারি, তো একটা ই নিতে পারি মানে হচ্ছে এটা এক ক্যাটাগরি। তাহলে ই 3টে এক ক্যাটাগরি, আর এক ক্যাটাগরি, জি এক ক্যাটাগরি, ডি এক ক্যাটাগরি। তাহলে টোটাল 4টা ক্যাটাগরি থেকে কি একটা নিচ্ছি না? এর মানে এক কথায় 4টা যে নিব 4টাই ভিন্ন ভিন্ন, 4টি ভিন্ন ভিন্ন। তাহলে একটু খেয়াল করো, প্রথমত আসি 3টে ই। তোমাকে এক কথা বলে রাখি, একই জাতীয় জিনিস থেকে যতটাই নিই না কেন সমাবেশ সংখ্যা 1। 3টে ই আছে, 3টা নিলে এক প্রকারে নিতে পারি, 2টা এক প্রকারে নিতে পারি, একটা এক প্রকারে নিতে পারি। দ্যাট মিনস 3টে ই আমি কত প্রকারে নিতে পারি? এক প্রকারে। ইনটু একটি অন্যান্য নিব, তো 3টে ই বাদে অন্যান্য আছে কয়টা? 3টা। এই অন্যান্য 3টে থেকে আমি নিচ্ছি কয়টা? একটা। তাহলে অন্যান্য 3টে থেকে নিচ্ছি হচ্ছে একটা, 3C1 প্রকারে নিতে পারি। তাহলে আমার এদিকে হবে 3।
এবার আসো আমাদের দুইটা ই ও দুইটি অন্যান্য, তাহলে দুইটা ই যদি নিই, ই তো একই ক্যাটাগরির একটা নিলে হচ্ছে আমাদের একই ক্যাটাগরি যতটাই নিই না কেন আমার এটা হচ্ছে স্যাম। আর আমাদের এখানে বলা হলো দুইটি অন্যান্য, তো অন্যান্য কয়টা আছে? তিনটা থেকে আমাকে দুইটা নিতে হবে, তাহলে 3C2 আনসার হবে 3। দেন হচ্ছে আমাদের চারটি ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের ভিন্ন ভিন্ন কয়টা আছে? চারটা, 1 2 3 4, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা নেব, চারটা ভিন্ন ভিন্ন। তো ভিন্ন ভিন্ন আছে কয়টা ভাই? ভিন্ন ভিন্ন আছেই কিন্তু চারটা। দেখো এই একটা, দুইটা, তিনটা, আর এই তিনটাকে তো আমি এক ক্যাটাগরি ধরতেছি, তাহলে একটা, তাহলে আমার চারটা আছে, চারটার থেকে চারটাই নিব, চারটা ভিন্ন ভিন্ন থেকে চারটাই নিব। 4 প্রকারে নিতে পারি, মানে এক প্রকারে নিতে পারি। তাহলে ওভারঅল আমার আনসারটা করতে হবে, তিনটাকে যোগ করে দাও, এত প্রকারে অথবা এত প্রকারে অথবা এত প্রকারে। যখন ও হচ্ছে তখন কিন্তু গুণ হয়েছিল, তাহলে এটা নিতে পারি অথবা এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, এর মানে এবার যোগ হবে, যোগ হলে 3 3 6 6 1 7, এর মানে 7 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এর মানে আমি এত প্রকারে নিতে পারি। তো এরকম যদি বলা হয় কখনো আমাদের কোন একটা শব্দ থেকে তোমাকে বাছাই করতে বলে, তখন যেখানে রিপিটেশন থাকে, তো রিপিটেশন থাকলে আমরা এভাবে করতে পারি। তো তুমি বলতে পারো ভাই এখানে তো রিপিটেশন মাত্র একটা আছে, মানে জাস্ট তিনটাই ই, অন্য কেউ তো রিপিট নাই, একটু বড় সড়ো দেখান, দেখি একটা বড় সড়ো দেখাই। এই যে বড় সড়োর জন্য তোমাকে দেখাইতে হবে এক্সামিনেশন যেটা আছে সেখান থেকেও আমাদের দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তার মধ্যে আমি সবগুলো নিতে পারবো না, সবগুলো নিতে পারবো না, চারটা নিব। তাহলে দেখো এক্সামিনেশন। আচ্ছা তোমাকে আরেকটা কথা বলে রাখি, যে অনেক সময় অনেকে তোমাকে বলে, মনে করো তুমি দিলে হচ্ছে অয়েল শব্দটির মধ্যে তারা বলে যে বড় হাতের ও আর ছোট হাতের ওর মধ্যে পার্থক্য আছে। তো এক্ষেত্রে আসলে আমি বলবো না, ওই জন্য কোনো পার্থক্য নাই। যখন তুমি যদি শব্দ গঠন করতে যাও, আসলে আমাকে যখন শব্দ গঠন করতে বলে তখন একটা লেটার, ফর এক্সাম্পল যেমন মনে করো EYEI, EYEI, আবার বলতে পারি আমাদের যে কোনোটা বলতে পারি হচ্ছে EYEI। দেখো চারটা দেখে মনে হচ্ছে চার রকমের, কিন্তু আলটিমেটলি চারটা দ্বারা কি সেম ওয়ার্ড মিন করে না, কারণ এগুলো তো লেটার। তো তোমাকে শব্দ গঠন করতে বললে আসলে এখানে বড় হাতের ওয়ার্ড ছোটো হাতের ওয়ার্ড কোনো ফ্যাক্ট না, কারণ এটা আমার বড় হোক আর ছোটো হোক এটা কিন্তু ই মিন করতে, তুমি এটাকেও বলবা আই, এটাকেও বলবা আই, এটাকেও বলবা আই, এটাকেও বলবা আই, দ্যাট মিনস আমাদের চোখ। তাহলে এই ক্ষেত্রে আসলে অনেকে একটু এক্ষেত্রে আমাদের ঝামেলা করে ফেলে, যে যখন শব্দ গঠন করতে বলবে তখন বড় ছোটো কিন্তু কোনো ফ্যাক্ট না। বাট তোমাকে যদি বলা হয় ইউনিকলি বাছাই করতে, তখন বড় ছোটো একটু ফ্যাক্ট করে, কারণ ইউনিকলি বাছাই করো মানে কি, তুমি মানে দেখতে ভিন্ন, এগুলো ওরকম হলে এটা দেখতে কিন্তু ভিন্ন, বাট মিনিং কিন্তু সেম। সো শব্দ কিন্তু সেম, দেখতে ভিন্ন, এই কথাটা মাথায় রাখবা। ওই কারণে বড় ছোটোর ব্যাপারটা মাথায় না রাখাটাই উত্তম আর কি। আসি, কারণ এখানে অনেকে প্যাচ লাগে, ওই জন্য আমি সবগুলো বড় হাতের ওয়ার্ড দিয়ে লিখতেছি। এক্সামিনেশন, তো এক্সামিনেশন শব্দটি হতে প্রতিবারে চারটি করে নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তো আসো আমরা এক্সামিনেশনই দেখি। আমাদের এখানে ই কয়টা আছে ভাইয়া? আমাদের এখানে ই একটাই আছে, তারপর হচ্ছে এক্স একটাই আছে, তারপর হচ্ছে এ আমাদের দুইটা আছে, এরপর এম আমাদের একটাই আছে, এরপর আই আমাদের দুইটা আছে, দেন আমাদের এন দুইটা আছে, দেন আমাদের ও একটা আছে। তাহলে টোটাল ওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10। কিছু বাদ গেছে নাকি? এ এক্স এম 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 গেল, আই দুইটা, ও আচ্ছা টি বাদ গেছে, টি 11টা। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, আমরা একই জাতীয়গুলোকে একসাথে লিখি। এ দুইটা এক জাতীয়, আই দুইটা এক জাতীয়, এন দুইটা এক জাতীয়, ই এক্স এম ও টি এগুলো হচ্ছে ভিন্ন জাতীয়। তাহলে 6 6 5 11। তাহলে এগুলো থেকে আমাকে নিতে হবে, দেখো আমাদের এই যে এটা এক জোড়া, এটা এক জোড়া, আর এগুলো হচ্ছে 5 রকমের। তাহলে দেখো প্রকার কোনটা? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার আছে। এখানে প্রকার আছে 8 প্রকারের আছে। সো 8 প্রকার থেকে তুমি কাদেরকে নিবে সেটা হচ্ছে ফ্যাক্ট। এখানে দেখো তোমাকে 4টা নিতে বললে তুমি কিন্তু 4টার মধ্যে 4টাই জোড়া নিতে পারো।
তাহলে আমি 3 জোড়া থেকে এখানে 3টা জোড়া আছে, 1টা 2টা 3টা, তাহলে জোড়া আছে না, জোড়া থেকে আগে নিয়ে নাও। তাহলে আমরা 4টা নিতে হবে। কীভাবে নিতে পারি? আমি নিতে পারি হচ্ছে আমাদের টোটাল যে আমার 3টা জোড়া আছে, আমার যে টোটাল 3টা জোড়া আছে, ওই 3 জোড়া থেকে মনে করো আমি 2 জোড়া নিব। তাহলে আমাদের 3 জোড়া থেকে 2 জোড়া, তাহলে আমি একসাথে লিখে দিই 2 জোড়া নিব। তাহলে আমি প্রথমে 2 জোড়া নিব। তাহলে এখানে কয় জোড়া আছে? 3 জোড়া, মানে 3 রকমের। 3 রকম থেকে আমি কয় রকম নিব? 2 রকম। তাহলে 2 রকম নেওয়া মানেই তো 2 গুণ 4টা নেওয়া। তাহলে 3 রকম থেকে 2 রকম কত প্রকারে নেওয়া যায়? বা 3 রকম থেকে 2 রকম 3, 3, 2 প্রকারে নেওয়া যায়। তাহলে আমার 3টা জোড়া আছে, তার মধ্যে থেকে 2টা জোড়া চুজ করলাম। তো আমি তো 2টা জোড়া চুজ করছি, তাহলে এটা হচ্ছে এক প্রকার হইতে পারে। তো আমি 2টা জোড়া চুজ না করে আমি তো করতে পারি যে কোনো একটা জোড়া নিব, তাহলে 2টা আসলো, বাকি 2টা ভিন্ন নিব। তাহলে আমি নিতে পারি কি? এক জোড়া প্লাস এক জোড়া ও 2টি অন্যান্য। তাহলে এক জোড়া মানে 3টা থেকে আমার 3 জোড়া থেকে এক জোড়া নিব। তাহলে 3টা থেকে আমি একটা নিলাম 3C1 ও 2টি অন্যান্য। অন্যান্য আছে কয়টা? অন্যান্য আছে আমাদের 5টা। সে অন্যান্য আমাদের কয়টা আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো এই জায়গায় অনেকে এসে ভুল করে। তুমি অন্যান্য এই ব্যাপারটা অনেকে বুঝে না। দেখো তুমি এক জোড়া নিছো, আমি যদি এখন লিখে দিই এখানে 5, মানে এই 3 জোড়া থেকে একটা নিলাম, আর 5টা থেকে আমি 3টা নিলাম, অনেকে খুশি হয়ে যাবে, সাবাস ভাইয়া, সাবাস 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 সাবাস। কিন্তু এটা ভুল। দেখো একটু ভালো করে, তুমি এই 3 জোড়া থেকে কয় জোড়া নিছো? এক জোড়া নিছো। তুমি তো নিছো, মনে করো এটা নিছো, তো তুমি এটা নিলে এটার বাইরে আরও কত প্রকার আছে? এখানে 5 প্রকার, এখানে 2 প্রকার, 7 প্রকার কিন্তু রয়ে গেছে। এই জায়গায় ধরা খাও তোমরা অনেকে। তুমি যখন এক জোড়া নিলা, যে কোনো একটাই তো নিছো, এটা নাও এটা নাও এটা নাও, যে কোনো এক জোড়া নিছো, যেটা নিছো সেটা বাদ। এর বাইরে বাকিগুলো থেকেই তো তোমাকে নিতে হবে। বাকিগুলো থেকে আমার টোটাল কত ক্যাটাগরি আছে? 1, 2, 3, 4, 5 ক্যাটাগরি এখানে আছে, আর এখানে তো 2 ক্যাটাগরি রয়ে গেছে, টোটাল 7 ক্যাটাগরি। এটা আমরা অনেকে বুঝি না। তাহলে এখানে মাথায় রাখতে হবে ভাইয়া, 7 ক্যাটাগরি থেকে 5C2, আমরা 5C3 না 2 না লিখে আমরা এখানে লিখবো হচ্ছে 7C2। কেন? কারণ 7 ক্যাটাগরি আছে, 7 ক্যাটাগরি 7 রকমের আছে, 7 রকম থেকে 2 রকম নিচ্ছি। আর এখানে 3 জোড়া থেকে 1 জোড়া নিলে 2টা নেওয়া হয়ে গেছে, 7 জোড়া থেকে আমরা 7 রকম থেকে আমরা 2টা নিলাম। তাহলে আমাদের এখানে আনসার আসবে 3, আর এখানে আনসার আসবে হচ্ছে 63। ক্যালকুলেশন করলে, আমি এখানে ক্যালকুলেশন করে রাখছি, আনসার 63 আসবে। এরপর হচ্ছে ভাইয়া, এবার তো জোড়া হয়ে গেছে, আমাদের 2 জোড়া নেওয়া হয়ে গেছে, 1 জোড়া নেওয়া হয়ে গেছে, আর তো আমার নেওয়ার উপায় নেই। তাহলে এবার নিব হচ্ছে একটা সবার জন্য কমন, সেটা হচ্ছে 4টাই ভিন্ন ভিন্ন, 4টাই ভিন্ন ভিন্ন। তাহলে এবার দেখো ভিন্ন ভিন্ন কয়টা আছে? এখানে 5টা, 6টা, 7টা, 8টা, এই 8টা ভিন্ন ভিন্ন রকমের আছে। এই 8টা ভিন্ন ভিন্ন থেকে কয়টা নিব? 4টা নিব। এটার মান আসবে 60। ক্যালকুলেশন করো। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আনসার, এটার মান আসবে 70। ক্যালকুলেশন করলে আমার আনসার আসবে হচ্ছে 136। এই যে যেটা করলাম, এটা হচ্ছে বাছাই করলাম। কি করলাম? বাছাই, মানে সমাবেশ করছি, বাছাই করছি বা সমাবেশ করছি। কিন্তু তোমাকে বলছে কি কত প্রকারে শব্দ গঠন করা যায়। যদি কখনো বলা হয় শব্দ গঠন, দেখো ওই যে শব্দ গঠন করবে, একটা শব্দ গঠন করতে গেলে কিন্তু এখানে এ নাকি বি আগে, সেটা কিন্তু ফ্যাক্ট, দ্যাট মিনস বিন্যাস। তাহলে সমাবেশ থেকে আমরা বিন্যাসে কিভাবে যাব? বা সমাবেশ থেকে তাকে যত প্রকারে সাজানো যায় তত ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলেই তো আমি আনসার পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। তাহলে সমাবেশকে যদি আমি সাজাই দিই পেয়ে যাব বিন্যাস। তাহলে দেখো আমি কিভাবে পাচ্ছি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমাদের এখানে আমরা যা যা পাচ্ছি, আমি যদি লিখি, জায়গা তো নাই, আচ্ছা এই পাশে মুছে দিচ্ছি, হ্যাঁ এই পাশে মুছে দিচ্ছি। তুমি প্রথমটার জন্য দেখো ভাই, প্রথমটার জন্য দেখো, এই প্রথমটার জন্য হচ্ছে কত প্রকার ভাই? এখানে তো তুমি সমাবেশ পেলে 3 প্রকার ইনটু, তাহলে তুমি এদেরকে সাজাইতে হবে। এবার আসো এদেরকে কত প্রকারে সাজানো যায়। তুমি কয়টাকে সাজাবা? 4টাকে। তাহলে 4টা জিনিসকে কত প্রকারে সাজানো যায় ভাই? 4 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়। কিন্তু তুমি যে 4টা নিলা, যে 4টা চুজ করলা, তার মধ্যে কিন্তু 2 জোড়া, মানে হচ্ছে 2টা সেম সেম, 2টা সেম সেম, মনে করো 2টা আই 2টা এন। তাহলে 2টা যদি সেম সেম হয়, 2টা সেমের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টা সেমের জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এবার আসো এক্ষেত্রে আসি,
এক্ষেত্রে আমাদের কত হলো 63 ইন্টু বাছাই করলাম কয়টা 4টা 4 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে এক জোড়া আছে, এই এক জোড়াটা কিন্তু কি দুইটা সেম, তাহলে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। এবং এখানে কিন্তু 4টাই ভিন্ন ভিন্ন, তাহলে আমার 70 প্রকার ইন্টু 4টা ভিন্ন ভিন্ন মানে 4 ফ্যাক্টোরিয়াল। এবার ক্যালকুলেশন করলে আনসার আসবে 2454 অ্যান্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমার আনসার। এটাই হচ্ছে আমাদের শব্দ গঠন বা বিন্যাস। এটা হচ্ছে শব্দ গঠন বা বিন্যাস, এর মানে সমাবেশের মাধ্যমে আমরা এভাবে বিন্যাসের ম্যাথগুলো করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই ধরনের ম্যাথটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো এর পরের ম্যাথটাতে আমরা যাই। এর পরের ম্যাথটা হচ্ছে লগারিদম। এগুলো কিন্তু এখানে এটা আর এটা কিন্তু অনেকবার এক্সামে আসছে, আমি উল্লেখ করি না আর কি, আমি উল্লেখ করতেছি না আসলে, আমি জাস্ট চাচ্ছি প্রত্যেকটা টাইপ থেকে করাইতে, হোক সেটা অ্যাডমিশন আসুক আর না আসুক। তো আমাদের লগারিদমস একটা শব্দ আছে, এই লগারিদমস যে শব্দটা আছে এই শব্দটার মধ্য থেকে একটু খেয়াল করে দেখো, বলা হলো লগারিদমস। এই লগারিদমস একটা শব্দ আছে, শব্দটির বর্ণগুলো থেকে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ কত প্রকারে বাছাই করা যায়। তো আমি যদি লিখি ভাইয়া লগারিদমস এই শব্দটা, তাহলে LOGARITHMS লগারিদমস কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তার মধ্যে বাউল কোনগুলো? ও হচ্ছে একটা বাউল, এ হচ্ছে একটা বাউল, আই হচ্ছে একটা বাউল, আর কেউ আছে না। তাহলে এই 3টা হচ্ছে আমাদের বাউল, এই 3টা হচ্ছে বাউল। তাহলে 3টি স্বরবর্ণ, তাহলে 3টি স্বরবর্ণ হলে আরও বাকি আছে কয়টি? 7টি। তাহলে আমাদের বলতে পারি 7টি ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমার এখানে সবগুলো কিন্তু কি ভিন্ন ভিন্ন। তো ভিন্ন ভিন্ন যদি হয়, তোমাকে বলা হলো লগারিদম শব্দটির বর্ণগুলো থেকে 3টি ব্যঞ্জন বর্ণ 2টি স্বরবর্ণ কত প্রকারে বাছাই করা যায়। তাহলে তুমি 3টি বাছাই করবা কি? 3টি ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 7টি। 7টি থেকে তুমি 3টি বাছাই করবা। তারপর হচ্ছে 2টি স্বরবর্ণ আছে কয়টা? 3টা। 3টা থেকে তুমি 2টা বাছাই করবা। তাহলে এই দুইটাকে গুণ করে দিলে যে আনসার, এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার টোটাল আনসারটা। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই আনসার। এটা আমাদের সিটি ইউনিভার্সিটি আসছিল 2006-7 সালে। এবার আসি আমরা নতুন ক্যাটাগরি। এই ক্যাটাগরির ম্যাথগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ধরনের ম্যাথগুলো। তো এখানে তোমার 2 টাইপসের ম্যাথ আছে, একটা হচ্ছে প্রথম ক্যাটাগরি আর একটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। তো আমি 2টাই করে দিব, না হয় তোমাদের প্রথমটা করে দিলে সেকেন্ডের মধ্যে অনেক কনফিউজড হয়ে যাবা। ইন্টারমিডিয়েটে এগুলো করছো, তাও আমরা সেম প্রসেসে, তাও আমরা বলে দিচ্ছি আর কি। তো বলা হলো 6 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে তুমি কমিটি গঠন করবা, কিন্তু তোমার যে কমিটি গঠন করবা সেই কমিটি গঠন করার জন্য একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কমিটি গঠন করার জন্য তোমার অলরেডি তাদের মধ্যে আছে কি? ছাত্র আছে আর ছাত্রী আছে। এখন তোমার ছাত্র আছে কয়জন ভাইয়া? ছাত্র আছে 6 জন আর ছাত্রী আছে 5 জন। এখন তোমাকে টোটাল তোমার আছে 11 জন, 6 জন ছাত্র 5 জন ছাত্রী। তোমাকে বলা হলো 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে তুমি কমিটি গঠন করবা কয়জনের? 5 জনের। তাহলে এখানে আছে কয়জন? 11 জন। তাহলে তোমাকে যেহেতু 11 জনের মধ্য থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে, এর মানে 11 জন থেকে 5 জনকে তুমি চুজ করবা। এখন তুমি কিভাবে চুজ করবা? তার জন্য তোমাকে বলেইছে যাতে অন্তত একজন ছাত্র এবং অন্তত একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। এর মানে তুমি কমিটি যেমনি গঠন করো তোমার ইচ্ছা, বাট মিনিমাম, অন্তত মানে মিনিমাম একজন ছাত্র থাকতে হবে, মিনিমাম একজন ছাত্রী থাকতেই হবে, এর কম থাকতে পারবে না। তাহলে আমাদের কমিটি গঠন করি, তাহলে আমি দেখি, তাহলে মিনিমাম যেহেতু একজন ছাত্র, আমি ধরে নিলাম ছাত্র নিলাম আমি একজন। যদি ছাত্র আমি একজন নিই, ছাত্রী কয়জন নিতে হবে? অবশ্যই 4 জন। কেন? কারণ আমার 5 জনের কমিটি। ভালো কথা। এবার আমি যদি ছাত্র 2 জন নিই, আমি তো এমনও নিতে পারি ছাত্র 2 জন নিতে পারি, ছাত্রী নিব তখন 3 জন। আবার আমি এটাও করতে পারি, আমি ছাত্র 2 জন না নিয়ে আমি ছাত্র নিলাম 3 জন, তাহলে ছাত্রী নিব আমি 2 জন, কারণ টোটাল 5 জন। এরপর আমি এটাও করতে পারি, আমি ছাত্র 3 জন না নিয়ে আমি ছাত্র নিলাম 4 জন, তাহলে আমি ছাত্রী নিব কয়জন? ছাত্রী নিব 1 জন। আমি এটাও করতে পারি, আমি ছাত্র নিব 5 জন, ছাত্রী নিব 0 জন। এটা হবে না। কেন? কারণ তারা বলে দিছে অন্তত একজন ছাত্রও থাকতে হবে, অন্তত একজন ছাত্রীও থাকতে হবে। এটা যদি তুমি নাও, তুমি কোনো ছাত্রী নিচ্ছ না, দ্যাট মিনস এটা হবে না, এতটুকুর মধ্যেই শেষ।
তাহলে আমি যে কাজটা করতে হবে প্রত্যেকটা এভাবেও করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়, প্রত্যেক প্রকারে। তাহলে আমি এভাবে কত প্রকারে করতে পারি? সিম্পল। প্রথমটা হচ্ছে 6 জন ছাত্র আছে, 6 জন, তার মধ্যে থেকে তুমি একজন নিবা, তাহলে 6 জন ছাত্র থেকে একজন নিবা ইন্টু তোমার 5 জন ছাত্রী থেকে তুমি 4 জন নিবা, 5C4 ইকুয়ালস টু যত আসে আর কি। একইভাবে তোমার এখান থেকে যদি তুমি নাও, তোমার আছে 6 জন ছাত্র, তার থেকে 2 জন নিবা, 6 জন থেকে 2 জন নিলা, আর ছাত্রী আছে 5 জন, 5 জন থেকে তুমি 3 জন নিলা। এরপর তুমি এখানে যদি চিন্তা করো, ছাত্রী তোমার 6 জন, ছাত্র তোমার 6 জন আছে, 6 জন থেকে তুমি 3 জন নিলা, 6 জন ছাত্র থেকে 3 জন ছাত্র নিলা, আর ছাত্রী 5 জন থেকে 2 জন নিলা, ছাত্রী 5 জন থেকে 2 জন নিলা। আর লাস্ট ওয়ান হচ্ছে তোমার ছাত্র আছে 6 জন, 6 জন থেকে 4 জন নিবা, 6C4, আর আমাদের ছাত্রী আছে 5 জন, 5 জন থেকে আমরা একজন নিব, 5C1। দেন ক্যালকুলেশন করলে তোমার এখানে যে মানগুলো আসবে, আই ডোন্ট নো হোয়াট ইজ ভ্যালুটা কত হবে, তো ক্যালকুলেশন করে তুমি যদি এটাকে যোগ করো, এখানে ক্যালকুলেশন করো, এদেরকে যোগ করো, যোগ করলে যেটা আসবে আমি সেটা এখানে দেখে বলে দিচ্ছি, কারণ এই ম্যাথটা এখানে আছে 455 জন, হোপফুলি এই ম্যানটাই পাবা তোমরা এত উপায়ে। তাহলে আমার 455, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। তাহলে আমরা এত উপায়ে কি করতে পারি, আমরা বাছাই করতে পারি আর কি। তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আসলে বা বক্স করে তোমরা ক্যালকুলেশন করে ইজিলি করতে পারবা। এবার আসো যানবাহনের ম্যাথটা। এই যানবাহনের ম্যাথটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি, তো আমি আসি সেই যানবাহনের ম্যাথটা করাই দিই। এ খুবই ইজি। তো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে তোমার ছিল কি ছাত্র আলাদা, ছাত্রী আলাদা। এই ছাত্ররা একটা অংশ, ছাত্রীরা একটা অংশ। আমি ছাত্রদের সবার থেকে একটা অংশকে বারবার নিচ্ছি, ছাত্রীদের সবার থেকে একটা অংশকে বারবার নিচ্ছি। ওই কারণে প্রত্যেকবার ছাত্র ছিল 6 জন, 6 জন থেকেই নিচ্ছি, 6 জন থেকে একজন নিই, 2 জন নিই, 3 জন নিই, 4 জন নিই, 6 জন থেকেই নিচ্ছি। ছাত্রী 1 জন, 2 জন, 3 জন, 4 জন নিই, ছাত্রী থেকেই নিচ্ছি 5 জন থেকে। এবার আসো 9 জন ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। এটা হচ্ছে যানবাহনের ম্যাথটা একটু এক্সেপশনাল। তাদের একটিতে 7 জনের বেশি, অপরটিতে 4 জনের বেশি ধরে না। এর মানে আমার 2 জন আমাদের যানবাহনে ভ্রমণ করবে, তো আমাদের এটা হচ্ছে মনে করো একটা আমার যানবাহন, আর এটা হচ্ছে আমার একটা যানবাহন। তো তোমাকে বলা হলো তাদের একটিতে 7 জনের বেশি, একটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে আমরা বলতে পারবো এখানে সিট কয়টা, এখানে 7 সিট, আর এখানে 4 সিট। কারণ আমার এই যানবাহনের মধ্যে আমাদের সিট আছে, এই যানবাহনের মধ্যে সিট আছে আমার 7টা, যার কারণে 7 জনের বেশি বসতে পারে না, তাহলে আমার 7 জনের বেশি এটাতে উঠতে পারবে না। আর এই যানবাহনে আছে 4টা সিট, এর মানে 4টার বেশি উঠতে পারবে না। এখন আমার দেখো ব্যক্তি আছে কিন্তু 9 জন, যানবাহনে সিট আছে এখানে 7টা, এখানে 4টা, 11টা। তাহলে আমার 11টা সিট আছে যানবাহনে, ব্যক্তি আছে আমার 9 জন। এই 9 জন ব্যক্তিকে আমার যানবাহনে ঢুকাইতে হবে, তাও কিন্তু সামহাও আমার 2টা সিট খালি থাকবে। খালি থাকুক, সমস্যা না, আমি 9 জন থেকে চুজ করে ঢুকাবো। তাহলে আমার কত প্রকারে করতে পারি দেখো, আমি 9 জন ব্যক্তি থেকে 7 জনকে এই প্রথম যানবাহনে বসাইলাম, 7 জনকে যদি এখানে বসাই, বাকি 2 জন নিশ্চয়ই পরে গাড়িতে উঠতে হবে। আমি আবার এটা করতে পারি, আমি এই 9 জন ব্যক্তি থেকে 6 জনকে এখানে বসাইলাম, বাকি 3 জনকে এখানে বসাইতে পারি। আমি এটা করতে পারি, এই 9 জন ব্যক্তি থেকে আমি 5 জনকে এই গাড়িতে বসাইলাম, আর 4 জনকে এই গাড়িতে বসাইলাম। আমি এটা করতে পারি, আমি 9 জন ব্যক্তির মধ্যে আমি 4 জনকে এই গাড়িতে বসাইলাম, 5 জনকে এই গাড়িতে বসাইলাম। এটা কি সম্ভব না? কেন? এর গাড়িতে সিট আছে 4টা, দ্যাট মিনস এখানেই তোমাকে থামতে হবে। ম্যাথ করতে হলে জানতে হবে কোথায় গিয়ে থামতে হবে, গ্রামীণ ফোন না। তাহলে আসো আমাদের এখানে 7, তাহলে আমি দেখো এবার নিচ্ছি, তাহলে আমি এই 7 জন নিচ্ছি। দেখো কনসেপ্টটা খেয়াল করো, আগের বার কনসেপ্ট ছিল 6 জন ছাত্র থেকে আমি এতজনকে নিচ্ছি, এবার কনসেপ্ট হচ্ছে গাড়িতে 7টা সিট আছে, এখন আমি 9 জন থেকে 7 জনকে নিচ্ছি আগে। তাহলে আমি 9 জন থেকে 7 জনকে 9C7 উপায়ে নিতে পারি, ইন্টু 9 জন থেকে 7 জনকে নেওয়ার পর আর বাকি থাকে কয়জন? 2 জন। ওই 2 জনকে আমি এখানে বসাই দিছি, এর মানে ওই 2 জন থেকে আমি 2 জনকে নিছি। এদিকে তাকায় না। সেকেন্ডটা যদি আসি, আমার আছে 9 জন, 9 জন থেকে আমি 6 জনকে নিছি, 9C6, বাকি আছে আমার 3 জন, ওই 3 জন থেকে 3 জনকে আমি পর গাড়িতে তুলে দিছি। আমার এখানে যদি আসি, আমাদের 9 জন থেকে আমি 5 জনকে নিছি 9C5 উপায়ে, বাকি আছে আমার 4 জন, 4 জন থেকে 4 জনকে নিয়ে নিছি 4C4 উপায়ে। ক্যালকুলেশন করলে তোমরা এখানে আনসার পাবা, অ্যান্ড হোপফুলি সবগুলোকে যোগ করলে আমার আনসারটা হওয়ার কথা হচ্ছে 246। সলিউশন অনুযায়ী আনসার 246। তাহলে তুমি এগুলো ক্যালকুলেশন করে যোগ করলে 246 এটা তোমার আনসার পাবা। এটা হচ্ছে এই ধরনের যানবাহনের ম্যাথগুলো তোমাদের আসতে পারে। এবার আসো তোমাদের
আরেকটা টাইপ, সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক চিত্র গঠন সংক্রান্ত। তো এই টাইপটা আসলে খুবই ইজি, তবে তোমাকে একটু ভালোভাবে বুঝতে হয় আর কি, যে অনেকগুলো বিন্দু যদি থাকে সেখান থেকে বিভিন্ন জিনিস গঠন করা। তো আসো আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে দেখো, আমার প্রথম কথা হচ্ছে ভাইয়া, মনে করেন আমাদের একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের মধ্যে শীর্ষবিন্দু একটা ত্রিভুজ নিলাম ভাইয়া, আরেকটা হচ্ছে আমি চতুর্ভুজ নিলাম, আরেকটা হচ্ছে ভাইয়া আমি পঞ্চভুজ নিলাম, 1 2 3 4 5, হ্যাঁ পঞ্চভুজ নিলাম। তো এখানে আমি যদি বলি ভাইয়া, আমার যে ত্রিভুজ, এই ত্রিভুজে বিন্দু কয়টা আছে? এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু। এখানে বিন্দু কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে বিন্দু কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 1 2 3 4 5 6। আচ্ছা, পঞ্চভুজ আঁকতে যায় ষড়ভুজ আঁকে ফেলছে, হোয়াট এভার, নো প্রবলেম, যে কোনো একটা আঁকলে হলো। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে তিনটা বিন্দু আছে। এখন তোমাকে কোয়েশ্চেন করা হলো যে এই ত্রিভুজের মধ্যে, এখানে কোয়েশ্চেন করা হবে যে এতগুলো বিন্দু আছে, হ্যাঁ, আমাদের যতগুলো বিন্দু থাকে, মনে করো আমার n সংখ্যক বিন্দু থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন বিন্দু আছে, n সংখ্যক বিন্দু। এই n সংখ্যক বিন্দু থেকে তোমাকে কি করতে হবে? তোমাকে সরল রেখা আঁকতে হবে। কি আঁকতে হবে? সরল রেখা আঁকতে হবে। তোমাকে n সংখ্যক বিন্দু থেকে কর্ণ বের করতে হবে। আমাদের n সংখ্যক বিন্দু থেকে আমাকে কর্ণের সংখ্যা বের করতে হবে, কর্ণ বের করতে হবে। n সংখ্যক বিন্দু যদি থাকে, সেখান থেকে আমাদের বহুভুজের, এটা তো আমার n সংখ্যক বিন্দু বিশিষ্ট বহুভুজ। তো সরল রেখা কয়টা, কর্ণ কয়টা, তারপরে হচ্ছে তোমাকে বলতে হবে কয়টা ত্রিভুজ গঠন করা যায়, ত্রিভুজ গঠন, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। এখন আমার কথা হচ্ছে, আমার এখানে তিনটা বিন্দু আছে, আমি প্রথমে এই দুইটা নিয়ে আলোচনা করি, সরল রেখা আর কর্ণ। তো প্রথমত আসো, এই তিনটা বিন্দু দিয়ে কয়টা সরল রেখা আঁকা যায়? উত্তর হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ ভাইয়া, একটা, দুইটা, তিনটা সরল রেখা আঁকা যায়। কিভাবে বুঝলাম ভাইয়া? তিনটা বিন্দু থেকে আমি দুইটা করে নিব, 3C2, ক্যালকুলেশন করলে আনসার পাবো 3। এর মান হচ্ছে তিনটা বিন্দু থেকে দুইটা করে নিলে আমি পাবো হচ্ছে সরলরেখা, কারণ সরলরেখা মানে দুইটা বিন্দুর সংযোগস্থল। তাহলে তিনটা বিন্দু থেকে দুইটা করে বিন্দু চুজ করলে আমি কি পাবো? সরলরেখা পাবো। তিনটা বিন্দু থেকে দুইটা করে চুজ করলে আমি কি পাবো? সরলরেখা পাবো। দেন হচ্ছে, আমি যদি চিন্তা করি এখানে কয়টা বিন্দু আছে? চারটা বিন্দু থেকে দুইটা করে চুজ করলে আমরা কি পাবো? সরলরেখা পাবো। তাহলে 4C2, এটার মান কত? 4C2, আমার হাতে ক্যালকুলেটর আছে, 6টা পাবো। আর এখানে আমার 6টা আছে, 6C2, ক্যালকুলেশন করলে 6C2 পাবো হচ্ছে 15। তাহলে আমরা দেখো, তোমাকে বলা হলো, তাহলে এখন বলা হলো তোমাকে n সংখ্যক বিন্দু যদি থাকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন যদি বিন্দু থাকে, n সংখ্যক যদি আমাদের একটি সমতলে যদি আমার n সংখ্যক বিন্দু থাকে, তাহলে আমাদের কয়টি সরল রেখার সংখ্যা কয়টি? তাহলে আমরা বলতে পারবো সরল রেখার যে সংখ্যা, সরল রেখার সংখ্যা সমান হচ্ছে NC2। দুইটা করে নিলে যা পাবো তা হচ্ছে সরল রেখার সংখ্যা। তাহলে এখান থেকে আমি সরল রেখা পাবো, এখান থেকে সরল রেখা পাবো 3টা, একটা, দুইটা, তিনটা। এখান থেকে সরল রেখা পাবো 6টা। তুমি বলতে পারো ভাই এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আর দুইটা কই? এই যে এটা একটা, এগুলো সরল রেখা। তো তাহলে 1 2 3 4 5 6টা পাইলাম। এবার আমার এখানে তুমি বলতে পারো 15টা। কোন 15টা? এই যে 1 2 3 4 5 6টা পাইছি, তার সাথে এই 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, আর এটা কই? হ্যাঁ, এই যে এখানে 15টা। অবশ্যই পাবো, 15টা পাবো, যে কোনো দুইটা করে যুক্ত করে 15টা পাইলাম সরল রেখা। এবার তোমাকে কোয়েশ্চেন করা হলো, এদের মধ্যে হচ্ছে কর্ণের সংখ্যা। দেখো, কর্ণও কিন্তু এক ধরনের সরল রেখা। তাহলে আমি দুইটা করে বিন্দু যুক্ত করলে আমি কর্ণ পাবো, কিন্তু কথা হচ্ছে আমি দুইটা করে যুক্ত করলে যে আমি কর্ণ পাবো, এই কর্ণের সংখ্যা যখন আমরা বের করতে যাব, দেখো এই তিনটা কিন্তু বাহু, এই তিনটার নাম হচ্ছে বাহু, এরা কিন্তু কর্ণ না। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের মধ্যে কোনো কর্ণ নাই। কেন? দেখো, কর্ণ সংখ্যা সমান তিনটা বিন্দু থেকে দুইটা করে চুজ করলাম,
বাট এদের মধ্যে বাহু কয়টা? 3টা। এই 3টা বিয়োগ করে দিব, তাহলে 3 - 3 = 0। এর মানে ত্রিভুজের মধ্যে কোনো কর্ণ নাই। অর্থাৎ তোমার যেগুলা বাহু দেখো 2টা করে যুক্ত করলে তুমি সরলরেখা পাবা, প্রচুর সরলরেখা পাবা। এই সরলরেখাগুলো থেকে যারা বাহু তাদেরকে কিন্তু কর্ণ বলি না। কর্ণের ডেফিনিশন কি? যে কোনো 2টা বিন্দুকে সংযুক্ত করে প্রাপ্ত সরলরেখাকে কর্ণ বলা হবে যদি তারা বহুভুজের বাহু না হয়। অর্থাৎ বহুভুজের বাহু বাদে বাকি সবাই হচ্ছে কর্ণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এখানে হচ্ছে কর্ণ সমান কয়টি? 4c2 মাইনাস কয়টা বিন্দু? 4টা বিন্দু। তাহলে 4টা বিন্দু যদি হয় কয়টা বাহু পাবো? 4টা। তাহলে 4 বিয়োগ করো, 6 - 4 = 2। এর মানে হচ্ছে দেখো এটা আমাদের যদি আমি চতুর্ভুজ নিই, চতুর্ভুজের কর্ণ থাকে 2টা। আর আমি যদি ষড়ভুজ নিই, ষড়ভুজের কর্ণ কয়টা? এই যে দেখো কর্ণ সমান হচ্ছে আমাদের 6c2 মাইনাস, যেহেতু ষড়ভুজ হচ্ছে 6টা বাহু থাকে, বাহুগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার বাকিগুলো হচ্ছে কর্ণ। তাহলে বাকিগুলো হচ্ছে কর্ণ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের 15 - 6 মানে হচ্ছে আমাদের কত? 9টা না? 915 না? 9টা। তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি 9টা কর্ণ পাচ্ছি। তাহলে আমাদের কর্ণের সংখ্যা কী হবে? তাহলে আমরা বলতে পারবো NC2 - n। n মানে হচ্ছে কি আমাদের যতগুলো বিন্দু বা যতগুলো বাহুর সংখ্যা। এবার যদি আমি তোমাকে বলি, এবার আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি n সংখ্যক বিন্দু থেকে আমাদের মনে করো 15টা, এবার তোমাকে বলা হলো ত্রিভুজ গঠন করব। হ্যাঁ, আমি 15টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করব। তাহলে কি বললাম? 15টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করব। 15টি বিন্দু, আমার কাছে 15টি বিন্দু আছে। তাহলে এখান থেকে যদি আমি বলি সরলরেখা কয়টা হবে? তাহলে সরলরেখা হবে 15c2। যদি বলি কর্ণ কয়টা হবে? কর্ণ হবে 15c2 - 15। যদি বলি ত্রিভুজ কয়টা হবে? ত্রিভুজ হবে 15c3, কারণ 3টে করে নিতে হবে। আর চতুর্ভুজ যদি বলি 15c4, কারণ 4টা করে নিতে হবে। এভাবে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারি, যে এখন আমাকে যেভাবে বলুক আমরা ওইভাবে বের করতে পারবো। এবার হচ্ছে দেখো যদি আমাদের n সংখ্যক থেকে আমি নিলাম, তার মধ্যে এবার যদি এরকম হয়, মনে করো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10, তাহলে এখানে টোটাল 10টা আছে। এই 10টার মধ্যে এই যে 5টা, এই 5টা একই রেখায়, এই 5টা একই রেখায় আছে। তো আমার 10টার মধ্যে যদি 5টা একই রেখায় থাকে, তাহলে এবার আমি তোমাকে বললাম এখান থেকে সরলরেখার সংখ্যা। তাহলে এখান থেকে যদি তোমাকে আমি বলি সরলরেখার সংখ্যা কয়টা, তাহলে সিম্পল তুমি বলতে পারবা কি ভাইয়া এখানে টোটাল আছে কয়টা? টোটাল আছে 10টা। তাহলে 10টা থেকে 2টা করে নিলে আমি সরলরেখা পাবো। ওকে, ভালো কথা। কিন্তু শর্ত আছে। শর্তটা কি? এখানে যেহেতু ভাইয়া আপনি এই 5টাকে একই রেখায় পাচ্ছেন, দেখেন এই 2টা বিন্দুকে যুক্ত করলে যে সরলরেখা, এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করলে সেম সরলরেখা, এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করলে সেম সরলরেখা। এক কথায় এই 5টা একই রেখায় হওয়ার কারণে এদেরকে দ্বারা ভিন্ন ভিন্ন সরলরেখা পাওয়া যাবে না। তাহলে এই যে 5টা বিন্দু, এই 5টা বিন্দুকে দিয়ে কয়টা সরলরেখা পাওয়া যায়? 5c2 সংখ্যক। এই 5c2 সংখ্যক সরলরেখা, দেখো ভালো করে, 5টা বিন্দুকে দিয়ে আমি 5c2 সংখ্যক সরলরেখা অঙ্কন করতে পারি। কিন্তু এই 5টা বিন্দুকে দিয়ে আমি যে সরলরেখা পাবো, এখানে আসলে সরলরেখা আছে কয়টা? একটা। তাহলে আমি কি করলাম? এই 5টা বিন্দুকে দিয়ে সরলরেখা যতগুলো পাবো সেগুলো বিয়োগ দিয়ে দিলাম। তাহলে আমি 10টা থেকে 2টা করে যুক্ত করলে এতটা পাবো। তার মধ্য থেকে এতটা যেহেতু একই সমতলে, তারা বাদ। কিন্তু একই সমতলে তারা সবাই মিলে তো একটা সরলরেখা গঠন করে, তাহলে +1। তাহলে আমাদের 10টা থেকে আমি 2টা করে নিলাম সরলরেখার সংখ্যা, যারা একই সমতলে তারা বাদ। তাহলে আমার একই সমতলে 5টা আছে, 5টা থেকে 2টা করে নিলে যতটা পাওয়ার কথা সেগুলো বাদ। কিন্তু সবগুলো মিলে তো আমি একটা পাচ্ছি। হ্যাঁ, একটা যেহেতু পাচ্ছি, দ্যাট মিনস এটাই। তাহলে আমার এটা হচ্ছে কি বাহুর সংখ্যা। এবার তোমাকে যদি বলা হয় কর্ণের সংখ্যা, তাহলে আমরা এবার বলতে পারবো হচ্ছে এবার সেম 10c2 পাবো। তার মধ্য থেকে তো আমি এটা বাদ দিব, এটাই তো আমার সরলরেখার সংখ্যা +1। এটাই তো সরলরেখার সংখ্যা। এই যে আমি যেটা পাইলাম, তার মধ্য থেকে একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা আমরা এখান থেকে বাহুর সংখ্যাটা বিয়োগ করে দিব। এখন তুমি বলতে পারো ভাইয়া আমাদের এই যে 1টা কেন যোগ করেননি? কারণ হচ্ছে আমি যেটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই 5টা মিলেও তো একটা আমাদের বাহু মিন করে। হ্যাঁ, তো এখানে একটু ঝামেলা আছে। আর আরেকটা হচ্ছে আমার ত্রিভুজ সংখ্যা। যদি আমার এটা কখনো আসে না, এটা আমি এমনিতে বললাম। এবার হচ্ছে ত্রিভুজ
ত্রিভুজ সংখ্যা। তো ত্রিভুজ সংখ্যা বলে আমি 10টা থেকে কয়টা করে নেব? 3টা। কিন্তু তার মধ্যে যেগুলো একই সরলরেখায় দ্বারা একই সরলরেখায় তারা কিন্তু কোনো ত্রিভুজ গঠন করে না। এই 3টা বিন্দু কোন ত্রিভুজ গঠন করবে না। তাহলে আমরা বলতে পারি 5টা থেকে 3টা করে নিলে তারা বাদ। এবার কি এক যোগ করা লাগবে? লাগবে না। কেন এক যোগ করা লাগবে না? কারণ আগে তো দুইটা করে নিলে তারা সরলরেখা গঠন করতো, তাদেরকে বাদ দিলাম। কিন্তু তারা সবাই মিলে একটা সরলরেখা গঠন করতো, ওই জন্য এক যোগ করলাম। বাট এবার তো তারা সবাই মিলে কোনো ত্রিভুজই গঠন করে না, সো এরা বাদ মানে বাদ। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল রুলসটা আর কি। এভাবে আমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারি। আচ্ছা, এবার দেখো আমাদের এই ম্যাথটা, এটা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে বলা হলো 7টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে এত, দিয়ে দিল 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4, 5, 6, 7 সেন্টিমিটার। এবার বলা হলো তাদের দ্বারা কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে। তাহলে সরলরেখা কয়টা? 7টা। তাহলে 7টা যদি আমার সরলরেখা হয়, 7টা থেকে আমি 4টা করে নিলে চতুর্ভুজ পাবো 35টা। কিন্তু আমাকে দেখতে হবে 35টা চতুর্ভুজ লিগাল কিনা। যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি একটা চতুর্ভুজ হওয়ার শর্ত হচ্ছে তার যে কোনো 3টা বাহু, এটা এটা এটা, এই 3টাকে যোগ করলে 3টার যোগফল কিন্তু এটা থেকে বড় হইতে হবে। একইভাবে এই 3টাকে যোগ করলে যোগফল ওটার থেকে বড়। এক কথায় চতুর্ভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল, এটা যদি এ বি সি ডি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ গ্রেটার দেন ডি হইতে হবে। এ প্লাস বি প্লাস ডি ইজ গ্রেটার দেন সি হইতে হবে, অ্যান্ড হোয়াট দ্যাটস অন। অর্থাৎ এক কথায় যে কোনো 3টাকে যোগ করলে অপরটার থেকে বড় হইতে হবে। বড় হইতে হবে, কিন্তু সমানও হওয়া যাবে না, ছোটো হওয়া যাবে না। কিন্তু আমি এখানে দেখতেছি, আমি যদি 1 + 2 + 3 নিই, তাহলে আমি পাই হচ্ছে 6। আর আমার এখানে কিন্তু আরেকটা 6 আছে। তাহলে আমি 1 2 3 6 এই 4টাকে দিয়ে কি কোনো চতুর্ভুজ পাবো? না। কেন? এই 4টাকে দিয়ে চতুর্ভুজ গঠন করতে গেলে এই 3টার যোগফল এটা সমান হয়ে যায়, এর মানে এটা কোনো চতুর্ভুজ গঠন করে না। আবার 1 + 1 2 3 আর 7 এই 4টাকে চুজ করলে 3টার যোগফল 70 থেকে ছোটো হয়ে যায়, এটা অসম্ভব আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে। আর আমাদের 1 2 4 7 নিলে আমাদের 7-এর সমান হয়ে যায়, এর মানে এই 3টা দ্বারা কোনো চতুর্ভুজ গঠন করা সম্ভব না। তাহলে 35 থেকে 3 দিলে আমার 32টি, এটা হচ্ছে আমার আনসার। তাহলে এটা হচ্ছে আমার লিগাল আনসার। কারণ হচ্ছে তোমার 35টা গঠন হইতো যদি আমার এখানে সবগুলো লিগাল হইতো, কিন্তু তার মধ্যে আমার 3টে ইলিগাল, ওই 3টে ইলিগাল বাদ। তাহলে বাকি যে 32টা, এই 32টা হচ্ছে আমার জেনুইন আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের সমাবেশের লাস্ট টাইপ এবং লাস্ট ম্যাথ। এই ম্যাথটা, এই লাস্ট টাইপটা করলে আমাদের সমাবেশ ইনশাল্লাহ শেষ। তো আসো, আমাদের এখানে কোয়েশ্চেনটা যেরকম হইতে পারে, আমাকে বলা হইতে পারে 2m সংখ্যক বস্তুকে সমান ভাগে বিভক্ত করবে, এরকম 3m সংখ্যক বস্তু হইতে পারে, 4m সংখ্যক 5, হোয়াট এভার, নো প্রবলেম। তো আমাকে বলা হলো এদেরকে আমি 2m সংখ্যক বস্তুকে 2টি দলে বিভক্ত করব। কয়টি দলে? 2টি দলে। এখন 2টি দলে যে বিভক্ত করার উপায়, সেটা হচ্ছে কত? 2m ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এখন 2টি দলে বিভক্ত করলাম, 2টি দল বা 2টি গ্রুপে বিভক্ত করলাম। তাকে যদি আমি 2জন ব্যক্তির মধ্যে বিভক্ত করতে চাই, তাহলে 2জন ব্যক্তি নিজেদের মধ্যে আবার কতভাবে সাজতে পারে? 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে এটাকে যদি আমি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করি, তাহলে এটা পাবো না? এবার 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, ওই কারণে 2 ব্যক্তির মধ্যে বললে এটা। একইভাবে 3m সংখ্যক বস্তুকে সমান ভাগে বিভক্ত করার জন্য 3টি দলে বিভক্ত করলে 3m ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল টু দি হোল কিউব। আর যদি 3জন ব্যক্তির মধ্যে হয়, 3জন ব্যক্তি নিজেদের মধ্যে আবার কতভাবে সাজতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলে 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি। এবার আসো, তাহলে আমাকে যদি বলা হয় 3টি দলে বা 3জন ব্যক্তির মধ্যে, এটাকে আমি 3m আকারে প্রকাশ করব। অর্থাৎ 3 এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে m। 2টি বললে 2m আকারে, 4টি বললে 4m আকারে। এবার দেখো, তোমাকে এখানে বলা হলো 52 খানা তাস। তাহলে টোটাল কয়খানা? 52 খানা। তাসকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 2টি দলে কয়টি? 2টি। এর মানে এটাকে আমরা লিখবো, 52কে লিখতে পারি 2 ইন্টু 26 দুগুণ কত? 52। 2 ইন্টু 26, এর মানে এই 26 যেটা, এটাই হচ্ছে আমার কার মান? m এর মান। তাহলে কতভাবে বিভক্ত করা যায় দেখো। তাহলে আমাদের উপরে বসবে হচ্ছে 2m। 2m মানে কি? যেটা আছে সেটা হচ্ছে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর যেটা m সেটার উপরে হোল স্কোয়ার, m ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে আনসার, ক্যালকুলেশনগুলো যা আসে। একইভাবে এবার যদি তোমাকে বলা হয় 2 ব্যক্তির মধ্যে, এখন যখন ব্যক্তি আসছে, এর মানে নিচে আর 2 ফ্যাক্টোরিয়ালটা হবে না। তাহলে 2 ব্যক্তির মধ্যে হলে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এবার আমাকে বলা হলো 4টি দলে যদি আমি বিভক্ত করি 4টি, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 ইন্টু 4 13 52, তাহলে 13 আসে। m এর মান হচ্ছে এবার কত? 13। তাহলে উপরে বসবে কত? উপরে বসবে হচ্ছে টোটালটা 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচে হচ্ছে
4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। আর যদি বলা হয় 4জন ব্যক্তির মধ্যে, তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করব, এর মানে নিচে 4 ফ্যাক্টোরিয়ালটা হবে না, তখন আমার আনসার হবে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 13 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 4, এতটুকুই। তাহলে তোমরা দেখে নিবা আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে দেখে নিবা, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং এর মাধ্যমে আমাদের বিন্যাস ও সমাবেশ শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।